আসসালামু আলাইকুম। মডিউল ১ যদি ভালোমতো দেখে আসো তাহলে এখন আমরা মডিউল ২ শুরু করতেছি। দেখো এখানে টপিকগুলো দেয়া আছে। এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? চলো শুরু করা যাক। তুল্য সংখ্যা এবং অম্লত্ব ও ক্ষারকত্ব নির্ণয়। এই জায়গাটা অনেক ইম্পোর্টেন্ট একটা জায়গা। এটা খুব ভালোমতো বুঝতে হবে। এটা কিন্তু খুবই সহজ। মানে তোমাকে অনেক কিছু মনে রাখতে হবে না এটা জানতে গেলে। খুবই সংক্ষেপে কিছু তথ্য তুমি জেনে রাখো তাহলে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নই আসুক তুমি পারবা। হ্যাঁ, এখানে দেখো এবং এখানে দেখো কতগুলা তুল্য সংখ্যা দেয়া আছে। এগুলা কিভাবে আসছে আমরা আলাপ আলোচনা করব। খুব সহজেই তুমি বুঝে যাবা যে আসলে এটা কিভাবে হইছে। তো এখানে একটা তথ্য দেওয়া আছে তুল্য সংখ্যা সমান সমান ধনাত্মক আয়নের সংখ্যা এবং যোজনী গুণফল হয়েছে। ওকে, তো এইটাও আমরা দেখবো যে কিভাবে হয়েছে। যেমন প্রথমে আমরা তুল্য সংখ্যা নিয়ে একটু ধারণাটা ঠিক করব। ঠিক আছে? তো তুল্য সংখ্যার একটা সূত্র দেখতে পারতেছো যে তুল্য সংখ্যা সমান সমান ধনাত্মক আয়নের সংখ্যা ইন্টু যোজনী। ওকে, তো তোমাকে যদি বলে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত, তখন তুমি বলবা যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ধনাত্মক চার্জ সেটা আসলে এই যে এটা সোডিয়াম প্লাস, তাই না? ক্যাটায়ন যেটা ধনাত্মক আয়ন, দেখো ধনাত্মক আয়নের সংখ্যা বলছে। ধনাত্মক আয়ন কয়টা উৎপন্ন হবে এখান থেকে? একটা। সো ধনাত্মক আয়ন যেহেতু একটা উৎপন্ন হবে এই জন্য আসলে এক গুণ হচ্ছে যোজনী। সোডিয়াম প্লাসের যোজনী কত? সোডিয়াম এক যদি তাহলে এক। এই জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে এক। অনুরূপভাবে যদি বলে যে যদি বলে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত, তুমি বলবা যে যেহেতু ধনাত্মক আয়ন দুইটা আছে ইন্টু টু। হ্যাঁ, ধনাত্মক আয়ন যেহেতু দুইটা আছে এই জন্য দুই ইন্টু যোজনী কত? সোডিয়ামের যোজনী এক, তাহলে দুই। তুল্য সংখ্যা হচ্ছে দুই। তোমাকে যদি এইচসিএল বলে তাহলে এখানে একটু লক্ষ্য করো, যদি এইচসিএল বলে তাহলে এখানে ধনাত্মক আয়নকে এইচ প্লাস, তাহলে এইচ প্লাস আছে একটা এবং এর যোজনী হাইড্রোজেন এক জুটি, তাহলে এক। যদি বলে যে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, তুমি বলবা যে দেখো সালফিউরিক অ্যাসিড থেকে কি এইচ প্লাস দুইটা বের হয় না, এখান থেকে টু এইচ প্লাস জেনারেট হবে। তো টু এইচ প্লাস দেখে হচ্ছে দুইটা, দুইটা যেহেতু ধনাত্মক আয়ন, হ্যাঁ ধনাত্মক আয়ন দুইটার জন্য দুই। আর যেহেতু হাইড্রোজেন শুধু প্লাস, এই যে এইচ প্লাস, এই প্লাস যেহেতু শুধু একটা, তো এটার যোজনী এক। দেখেই প্লাস চার্জ দেখে বুঝতে পারবো এটা কত এটার যোজনী। ঠিক আছে? তো দুই। এই জন্য সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা দুই। তো এই ছিল সংক্ষেপ আলোচনা যে আসলে তুল্য সংখ্যা তুমি কিভাবে নির্ণয় করবে। না, এখানে অনেকগুলো দেওয়া আছে। দেখো এখানে প্রত্যেকটা তুমি ট্রাই করবা। HCl, সালফিউরিক অ্যাসিড, H3PO4 কিভাবে আসছে সেটা আমি একটু দেখাই দিই। ধরো বললো যে H3PO4, H3PO3, H3PO2, এই তিনটা যৌগের ক্ষেত্রে। তো প্রথমেই দেখো যে H3PO3 ক্ষেত্রে দেখো যে ফসফরাস হচ্ছে এখানে কেন্দ্রীয় মৌল। অক্সিজেন কয়টা আছে? চারটা। তো অক্সিজেন চারটা এইভাবে দিয়ে দাও। এই যে চারটা হয়েছে না অক্সিজেন। এবং হাইড্রোজেন তিনটা এইভাবে কানেক্ট করে দাও। হাইড্রোজেন তিনটা এইভাবে কানেক্ট করে দাও। এখন একটু লক্ষ্য করো যে এখানে আসলে হাইড্রোজেন কয়টা বের হইতে পারে। এই যে অ্যাসিডগুলো লিখলাম, ফসফরিক অ্যাসিড, তিনটা অ্যাসিড লিখলাম। এই অ্যাসিডগুলোর স্ট্রাকচার ভিন্ন। দেখো এখানে আসলে তিনটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত আছে। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হয়, অক্সিজেন আংশিক ঋণাত্মক চার্জ যুক্ত হবে। তারপরে এই যে হাইড্রোজেন সে আসলে এইচ প্লাস হিসেবে বের হয়ে যাইতে চাবে। তো যেহেতু এখানে তিনটা হাইড্রোজেন বের হবে এই জন্য আসলে এটার যে তুল্য সংখ্যা সেটা আসলে তিন। কিন্তু এইটার তুল্য সংখ্যা কত সেটা দেখো। পরেরটা H3PO3, সেটা ক্ষেত্রে দেখো এটা সাদা কালি দিয়ে লিখি। এই যে অক্সিজেন কয়টা পরেরটাতে? তিনটা। তো তিনটা অক্সিজেন দিছো। সরি, এখানে চারটা অক্সিজেন হয়ে গেছে। তিনটা অক্সিজেন দিয়ে এখানে একটা কি দিবা? একটা হাইড্রোজেন দিবা। এবং হাইড্রোজেন কয়টা আছে মোট? তিনটা। সো এই যে বাকি দুটো হাইড্রোজেন এখানে এইভাবে থাকবে। তো এখানে এখানে এই যে অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল হয়, আংশিক ঋণাত্মক চার্জ যুক্ত হবে, এখানে আংশিক ঋণাত্মক চার্জ যুক্ত হবে। তো এখানে এইচ প্লাস হিসেবে বের হয়ে যাবে। এই দুইটা এইচ প্লাস বের হতে পারবে কিন্তু এই এইচ প্লাসটা, এই হাইড্রোজেনটা সে বের হতে পারবে না। হ্যাঁ, যেহেতু ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা তুলনামূলক কম, এই হাইড্রোজেনটা যেহেতু বের হতে পারবে না এই জন্য এখানে জাস্ট দুইটা, এই স্ট্রাকচারটা দেখো জাস্ট দুইটা হাইড্রোজেন বের হতে পারে, এই জন্য এটার তুল্য সংখ্যা হয় দুই। এটা এটা কিন্তু ক্ষারকত্বও চাই। হ্যাঁ, এই যে অ্যাসিড গুলা এদের ক্ষারকত্বও চাই। তখন তুমি কিভাবে বলবা এই যে তুল্য সংখ্যা যেটা এখানে এটাই তাদের ক্ষারকত্ব। ঠিক আছে? তো আমি বলতেছি, দেখো এখানে এই যে H3PO2, এটার ক্ষেত্রে এটা স্ট্রাকচারটা দেখো। ফসফরাস, অক্সিজেন, অক্সিজেন দুইটা, এই যে অক্সিজেন দুইটা কিন্তু হয়ে গেছে। এখন বাকিগুলোতে তুমি হাইড্রোজেন বসাই দিবা। হাইড্রোজেন কয়টা আছে? তিনটা। এই যে তিনটা হাইড্রোজেন হয়ে গেছে। এখন কথা হচ্ছে এইখানে একটা হাইড্রোজেন, সরি আমি ভুল করছি একটু, এইখানে হাইড্রোজেনটা হবে না। তো এই যে এখানে হাইড্রোজেন দিয়ে দিছো। এখন দেখো যে এই হাইড্রোজেনটা সে আসলে এইচ প্লাস হিসেবে বের হইতে পারবে কিন্তু এই দুইটা পারবে না। তো এই জন্য এটার যেই ক্ষারকত্ব বা এটার যে তুল্য সংখ্যা সেটা আসলে তিন হয়। বুঝতে পারছো? অ্যাসিডের হাইড্রোজেন বের হয়ে যাওয়ার যে কয়টা হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে ওইটাই তার তুল্য সংখ্যা। ঠিক আছে? তো আশা করি ক্লিয়ার হয়েছে যে এতদিনে অনেকে এটা জানে না যে আসলে কিভাবে H3PO2 সবসময় ভাই ক্ষারকত্ব এক হয়ে যায়। কিন্তু কিভাবে হয় সেটা অনেকে বুঝে না। এই যে স্ট্রাকচারটা তুমি চিন্তা করো, এই যে স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচারে এই যে হাইড্রোজেনটা যেটা অক্সিজেনের সাথে কানেক্টেড আছে,
দেখো এই যে অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা কানেক্টেড আছে সে আসলে এখান থেকে বের হয়ে যেতে পারে, হ্যাঁ, এইচ প্লাস হিসেবে। কিন্তু এই যে ফসফরাসের সাথে কানেক্টেড দুইটা হাইড্রোজেন তারা আসলে বের হইতে পারে না, এই জন্য আসলে এটা এক হয়, এটা তুল্য সংখ্যা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা আসলে পরের স্লাইডে যাই। এখানে আসলে পারমাণবিক ওজন দেওয়া আছে, পারমাণবিক ওজন চাইছে, তুল্য ওজন দেওয়া আছে। তো তুল্য ওজনের আলোচনা আমরা করি নাই, সেটা করবো এখন। তো এখানে একটু দেখো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের হচ্ছে 5 এবং পটাশিয়াম ডাইক্রোমেটের 6 তুল্য সংখ্যা কিভাবে সেটা একটু জানি। যারা জানো না, দেখো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আসলে কি তৈরি হয়, MnO4 মাইনাস, এটা তার আয়ন। এই আয়ন থেকে তোমরা জানো যে Mn2 প্লাস তৈরি হয়, তাই না? ম্যাঙ্গানিজ আয়ন তৈরি হয় এবং এটা জারণ মানটা আমরা বের করবো, এক্স প্লাস -2 ইন্টু 4টা অক্সিজেন সমান সমান -1। তাহলে দেখো এখানে এক্স ইকুয়াল +7 আসতেছে, এক্স ইকুয়াল +7 আসতেছে, আর এইখানে +2। তাহলে একটু চিন্তা করো যে চেঞ্জটা কি, এই দুইটার মধ্যে চেঞ্জ হচ্ছে +5 চেঞ্জ, +5 এর চেঞ্জ, অক্সিডেশন স্টেটের যে চেঞ্জ সেটা আসলে এখানে তুল্য সংখ্যা হিসেবে কাজ করতেছে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা। কিন্তু এই যে মিডিয়ামটা, এই মিডিয়ামটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামের, এই রিয়েকশনটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামের রিয়েকশন। কিন্তু বেসিক মিডিয়াম দেখবো, বেসিক মিডিয়ামে কি হয় বা নিউট্রাল মিডিয়ামে কি হয়। আগে প্রথমে দেখি বেসিক মিডিয়ামে KMnO4 মাইনাস থেকে MnO4 মাইনাস, এখান থেকে আসলে MnO2 তৈরি হয়। MnO2 এখানে আসলে যেই চার্জের ব্যাপারটা সেটা হচ্ছে এখানে +4, এখানে হচ্ছে +4, গোল্লাটা হচ্ছে না, এই যে +4, এখানে হচ্ছে +7। তাহলে +7 থেকে +4 এখানে আসলে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে +3, +3 ডিফারেন্স। তো এখানে আসলে এর যে তুল্য সংখ্যা সেটা আসলে +3 হবে। আর বেসিক মিডিয়ামে যেটা হয় যে MnO4 মাইনাস, MnO4 মাইনাস থেকে আসবে হচ্ছে Mn, এখানে আসলে +6, 6 প্লাস, হ্যাঁ। এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হবে সেটা আসলে +6 হবে, আর এখানে তো +7 আছেই। তো এখানে যে চেঞ্জ সেটা আসলে +1 এর হবে। তখন আসলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে আহ, কি বলে জারণ সংখ্যার পরিবর্তন সেটা আসলে +1 এবং তুল্য সংখ্যা +1। তাহলে কোন মিডিয়ামে, এটা আমি তোমাকে এখানে লিখে দিচ্ছি। এইটা হচ্ছে নিউট্রাল মিডিয়ামে, নিউট্রাল মিডিয়ামে, এবং এইটা হচ্ছে বেসিক মিডিয়ামে। কি মিডিয়ামে? বেসিক মিডিয়ামে, ঠিক আছে। এইগুলা তোমরা হচ্ছে মনে রাখবা, এই তথ্যগুলো মনে রাখবা। পটাশিয়াম ডাইক্রোমেট এটা আমি লিখতেছি না, পটাশিয়াম ডাইক্রোমেটের +6 হয় অম্লীয় মাধ্যমে। পটাশিয়ামের যে জারণ সংখ্যার পরিবর্তন, জারণ স্টেট পরিবর্তন, সেটা আসলে +6 হয়, যার কারণে আসলে যে তুল্য সংখ্যা সেটা আসলে 6 হয়, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট কিভাবে করবা। ফেরাস সালফেটের ক্ষেত্রেও কিন্তু চেঞ্জ আসে। তো এগুলো আসলে কঠিনগুলো আসে না, মোটামুটি সহজগুলো আসে, যে অম্লত্ব ক্ষারকত্ব নির্ণয়ের। আচ্ছা, এখানে আসলে তুল্য সংখ্যা নিয়ে আলোচনা করলাম, এবার তুল্য ভর নিয়ে একটু আলোচনা করি। এটা তুল্য সংখ্যা যদি বুঝে থাকো তাহলে তুল্য ভরটা একটু দেখো। তুল্য ভর এটা বুঝলেই তুল্য কনসেপ্ট শেষ, ঠিক আছে। তুল্য ভর সমান সমান হচ্ছে পারমাণবিক ভর, পারমাণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কি দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলে যে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত, তাহলে তুমি কিভাবে বের করবা? সালফিউরিক অ্যাসিডের পারমাণবিক ভর কত? 2 প্লাস সালফার 32 প্লাস অক্সিজেন 16 × 4 ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? হাইড্রোজেন আয়নের সংখ্যা মানে ক্যাটায়নের সংখ্যা ইন্টু যোজনী 1, 2, তুল্য সংখ্যা 2। অথবা তুমি সুন্দর মতো চিন্তা করো যে হাইড্রোজেন দুইটা বের হইতে পারে এখান থেকে, হাইড্রোজেন আয়ন, এই জন্য আসলে এটার তুল্য সংখ্যা 2। অ্যাসিডের ক্ষেত্রে তুমি এভাবে বের করতে পারো। আচ্ছা, এখানে আসলে আসতেছে হচ্ছে যেটা আসবে সেটা 49 আসতেছে, এটা আসলে তুল্য ভর। তুল্য ভর তুমি যে কোনো কিছু বের করতে পারো। তুল্য ভর সমান সমান মনে রাখবা যে পারমাণবিক ভর, এটা আসলে আণবিক ভর বা পারমাণবিক ভর, ঠিক আছে। পারমাণবিক ভর অথবা আণবিক ভর। আচ্ছা, তো যে কোনো কিছু তুল্য ভর তুমি বের করতে পারবা। এখন আসো যদি বলে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর কত, তা তুমি কিভাবে বের করবা? সোডিয়াম হাইড্রোক্সাইডের এখানে OH মাইনাস একটা দিতে পারে, সে OH মাইনাস একটা OH মাইনাস দান করতে পারে, এই জন্য তার তুল্য সংখ্যা 1। তুল্য সংখ্যা 1 হলে উপরে 40 তার আণবিক ভর, নিচে 1, তাহলে 40 হচ্ছে তার তুল্য ভর, ঠিক আছে। এখন ভাই প্রশ্ন আসে কিনা এখান থেকে? হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসে। পিজুজি ম্যাগনেসিয়ামের তুল্য ওজন 12 হলে এর পারমাণবিক ওজন কত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার? এটা একটা প্রশ্ন। তাহলে তুমি জানো যে ভাই তুল্য ওজন সমান সমান হচ্ছে পারমাণবিক ওজন ডিভাইডেড বাই হচ্ছে তুল্য সংখ্যা। এই সূত্র তুমি জেনে গেছো। তাহলে তুমি এখন কি বের করবা? পারমাণবিক ওজন বের করবা, পারমাণবিক ওজন বের করবা। তাহলে পারমাণবিক ওজন সমান সমান কি বের করবা? E × 12। তাহলে তুল্য সংখ্যা কত? দ্বিযোজী ম্যাগনেসিয়াম মানে হচ্ছে তুল্য সংখ্যা তার 2 ইন্টু 12, তাহলে 12 দুগুণে কত? 24। তাহলে 24 হচ্ছে এখানে অ্যান্সার, ঠিক আছে। দ্বিযোজী ম্যাগনেসিয়াম মানে হচ্ছে এই যে ম্যাগনেসিয়াম, সরি ম্যাঙ্গানিজ লিখে বলছি।
দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যদি চিন্তা করো, ধরো দ্বিযোজী কখন, ম্যাগনেসিয়াম তো এমনিতে দ্বিযোজী, তো সে আসলে ম্যাগনেসিয়ামের সাথে হাইড্রোক্সাইড তৈরি হলে চিন্তা করো যে এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, এখান থেকে OH মাইনাস কয়টা তৈরি হয়, দুইটা। এই জন্য এখানে তার অম্লত্ব দুই, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের যদি অম্লত্ব চিন্তা করো সেটাও দুই। ক্ষারকত অম্লতের আলোচনা যাচ্ছে একটু পরে। তো দ্বিযোজী বলে দিচ্ছে মানে এটা তুল্য সংখ্যা আসলে কত, দুই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে দেখবো যে এর পরের প্রশ্নটা দেখি। হ্যাঁ, এর পরের প্রশ্নটা দেখো, পটাশিয়াম ডাইক্রোমেট যৌগটির তুল্য ওজন এর পারমাণবিক ওজনের কত শতাংশ? তো এক্ষেত্রে তো অ্যাসিডিক মিডিয়াম বা বেসিক মিডিয়াম কিছু বলে নাই, তাহলে তুমি এটার যে অক্সিডেশন সেট এটা দেখো, এটা +6 চিন্তা করবা। তাহলে +6 হচ্ছে তার কি, +6 হচ্ছে তার আণবিক পারমাণবিক আহ, তার তুল্য তুল্য সংখ্যা। তাহলে তুমি জানো যে তুল্য সংখ্যা না, তুল্য ভর, এই যে তুল্য ওজন এর পারমাণবিক ওজনে কত শতাংশ। তাহলে তুমি জানো যে তুল্য ওজন, এখানে লিখবা যে তুল্য ওজন সমান সমান হচ্ছে পারমাণবিক পারমাণবিক ওজন ডিভাইডেড বাই হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে তুল্য সংখ্যা কত হবে, পারমাণবিক ওজন লেখো উপরে, পারমাণবিক ওজন ডিভাইডেড বাই নিচে তুল্য সংখ্যা হচ্ছে 6। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা ভাই কিভাবে 6 লিখলেন সেটা তো অনেকে নাও বুঝতে পারে। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে Cr2O4O72 মাইনাস, এখান থেকে আসলে কি আসবে, ক্রোমিয়াম ক্রোমিয়াম 3+ আসবে, তাই না? তো ক্রোমিয়াম 3+ এখানে আসলে দুই অণু আসবে, যেহেতু এখানে দুইটা আছে। তো এখানে এখন অক্সিডেশন স্টেট চিন্তা করো। এখানে দেখো যে এখানে এইটার হচ্ছে তুমি এখানে ক্রোমিয়ামের জারণ মান বের করবা। তাহলে ক্রোমিয়াম X × 2 প্লাস অক্সিজেন হচ্ছে -2 × 7 সমান সমান -2। তাহলে কি আসতেছে, 2x মাইনাস 7×14 সমান সমান -2। তাহলে কি আসতেছে, x ইকুয়াল দেখো -2 প্লাস 14 ডিভাইডেড বাই 2, তাহলে আসতেছে কত, 6, তাই তো? 6 আসতেছে হচ্ছে এটার জারণ সংখ্যা। তো এখানে জারণ সংখ্যার যে পরিবর্তন, তাহলে এখানে আসতেছে হচ্ছে +6 আর এখানে আসলে +3। তাহলে ডিফারেন্সটা কত, এটা চার্জ ডিফারেন্স হচ্ছে, চার্জ ডিফারেন্স চিন্তা করো, চার্জ ডিফারেন্স হচ্ছে এখানে আসলে +3 এবং অক্সিডেশন স্টেটের চেঞ্জ। বাট যেহেতু দুইটা ক্রোমিয়াম কাজ করতেছে এই জন্য 3কে 2 দিয়ে গুণ দিবা, গুণ দিলে তারপরে এই 6টা আসে। ঠিক আছে, 3কে 2 দিয়ে গুণ দিলে তারপরে 6টা আসে এবং এই 6 হচ্ছে এখানে তার তুল্য সংখ্যা। তো 1/6 এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কত অংশ, শতাংশ না, কত অংশ হচ্ছে অ্যান্সার। ওকে, পরের প্রশ্নে চলে যাই। পরে মনে হয় আর প্রশ্ন নাই, আমরা এখন অম্লত্ব ও ক্ষারকত্ব নিয়ে আলোচনা করব। অম্লত্ব ক্ষারকত্ব কিভাবে তুমি অ্যান্সার করবে একটু দেখো। অম্লত্ব আর ক্ষারকের, অম্লত্ব ক্ষারকের হয়, ক্ষারকত্ব অ্যাসিডের হয়। এখন অম্লত্ব এবং ক্ষারকত্ব এর নির্ণয়ের জন্য তুল্য সংখ্যা, অম্লত্ব ক্ষারকত্ব মানেই হচ্ছে তুল্য সংখ্যা, এটা আসলে সব ক্ষেত্রে কিন্তু খাটবে না। যেমন জাস্ট তুল্য সংখ্যা বের করবা, তুল্য সংখ্যা বের করবা, তুল্য সংখ্যা হচ্ছে 2 এবং এখানে হাইড্রোজেনের চার্জ সংখ্যা, তো চার্জ তো 1, তো এটা হচ্ছে তার ক্ষারকত্ব। তোমাকে দেখো বলছে একটা প্রশ্নে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, কি বলছে, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডের অম্লত্ব কত সেটা চাইছে। তো অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড চিন্তা করো, Al2O3, এখান থেকে আসলে অ্যালুমিনিয়াম 3+ তৈরি হয়, তাই না? অ্যালুমিনিয়াম 3+ কয়টা হয়েছে, দুইটা উৎপন্ন হয়েছে। তাহলে অ্যালুমিনিয়াম দুইটা আছে এবং তার চার্জ সংখ্যা গুণ দিবা +6, এটা হচ্ছে তার অম্লত্ব। ঠিক আছে, তো যদি বলে যে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের যে সোডিয়াম আছে, দুইটা সোডিয়াম এবং সোডিয়ামের চার্জ হচ্ছে 1, তাহলে 2 হচ্ছে এটার অম্লত্ব। অথবা তুমি চিন্তা করতে পারো যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড চিন্তা করো, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা, তো তুল্য সংখ্যা 1 ইন্টু এখানে আসলে সোডিয়ামের চার্জ কত, +1, তাহলে 1, তাহলে এটা আসলে 1 হবে। ঠিক আছে, আর এটা আসলে জারণ সংখ্যা চাইছে, জারণ সংখ্যা আমরা সামনে আলোচনা করব, এই প্রশ্নটা এখানে আলোচনা করতেছি না। তাহলে অম্লত্ব ক্ষারকত্ব নির্ণয়ের জন্য এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। ইথানোয়িক অ্যাসিডের ক্ষারকত্ব চাই CH3COOH, এটা ক্ষারকত্ব কত, 1, কারণ সে একটা হাইড্রোজেন দিতে পারে, একটা হাইড্রোজেন সে ডোনেট করতে পারে, এই জন্য আসলে সে তার ক্ষারকত্ব 1। যদি অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড বলে, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বলে, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড দেখছো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি বলে তাহলে আসলে হবে কি, 3টা OH সে ডোনেট করতে পারে, এই জন্য 3। এরপরে যদি বলে যে নাইট্রিক অ্যাসিড HNO3, তাহলে এখান থেকে নাইট্রেট এবং হাইড্রোজেন একটা বের হতে পারে, এই জন্য 1। সহজ না? HCl বলতে পারে এবং অন্য অন্য যে উদাহরণগুলো আছে সেগুলো তো অলরেডি আলোচনা করলাম। এই যে H3O H3PO2, এটার ক্ষেত্রে এর এর ক্ষারকত্ব কত হবে, এটা বের করো তো, এর ক্ষারকত্ব কত হবে সেটা বের করবা। ঠিক আছে, এটা তোমাদের HW।
এরকম অনেক অনেক উদাহরণ আছে, তোমরা বই থেকে সেগুলো সমাধান করবা। কোনো কিছু না বুঝলে কিউএনএ গ্রুপে আলোচনা করবা। কিউএনএ গ্রুপে দিলেই কিন্তু সেগুলো আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সলভ করে দিতে। ঠিক আছে? তোমরা হচ্ছে নিজে থেকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ক্লাস তো করতেছো, বাট ক্লাসে কনসেপ্ট বুঝে নিলা, এরপরে প্র্যাকটিস নিজেকে অনেক বেশি করতে হবে। নিজে প্র্যাকটিস করলে সেটার উপরে আসলে সেটা আসলে মেনলি কাজে দেয় আর কি। হ্যাঁ, ক্লাস তো করতেছোই, বাট খাতার মধ্যে লিখে লিখে নিজে নিজে কতটুকু পড়তেছো ওইটা অনেক বেশি কাজে দেয় এবং ওইটাই দরকার মেনলি। হ্যাঁ, তো এখন আসলে আমরা পরের টপিকে চলে যাব। অম্লত্ব, ক্ষারকত্ব, তুল্য সংখ্যা, তুল্য ভর, এইটুকু আলোচনা করলাম। এইটুকুতে যদি তুমি কনসেপ্ট বুঝে যাও, তাহলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসলে ১ মার্ক তোমার মিস যাবে না ইনশাআল্লাহ। হ্যাঁ? এখন তুমি বিগত প্রশ্ন সলভ করো। দেখো যে তোমার কাছে এখন অনেক কিছু সহজ লাগবে। হ্যাঁ? এখন আমরা পরবর্তী টপিকে চলে যাই। রাসায়নিক সমীকরণ সম্পর্কিত গণনা। এটা দেখবো। ভর্তি পরীক্ষায় মানে একটা প্রশ্ন থাকবেই। কোনো না কোনো ভর্তি পরীক্ষায় দেখবা যে রাসায়নিক সমীকরণ থেকে ম্যাথ আসছেই। হ্যাঁ? তো কিভাবে তুমি করবা দেখো, সহগানুপাত সূত্রটা তোমাকে বুঝতে হবে। এটা বুঝে গেলে তুমি অনেক বড় বড় ম্যাথ খুব সংক্ষেপে ফাস্ট সলভ করতে পারবা ভর্তি পরীক্ষায়। এইটা সবচেয়ে অনেক কাজে লাগে আরকি অনেক। তাহলে প্রথমে একটা রিঅ্যাকশন তোমাকে আমি দেখাই। সেই রিঅ্যাকশন দেখে তারপর তুমি বুঝো আসলে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে? নাইট্রোজেন এবং হাইড্রোজেন, হাইড্রোজেন তৈরি করতেছে হচ্ছে অ্যামোনিয়া। তো সহগনুপাত সূত্র দিয়ে ম্যাথ করতে গেলে তোমাকে আগে সমতা করতে হবে। সমীকরণকে সমতা করতে হবে। বিক্রিয়াকে সমতা করতে হবে। তাহলে সমতা যখন করে ফেলবো তখন আসলে ম্যাথটা মিলবে, না হয় মিলবে না কিন্তু। তো সমতা করতে গেলে দেখো এখানে হাইড্রোজেন আছে হচ্ছে ২ টা, বাট এই পাশে ৩ টা। তাহলে এইখানে তুমি যদি ৩ টা হাইড্রোজেন দিয়ে দাও, এখানে আসলে ২ টা দিয়ে ২ অণু দিয়ে দাও, তাহলে আসলে দেখো সবকিছু মিলে গেছে। ২ টা নাইট্রোজেন, এই পাশে ২ টা নাইট্রোজেন, এবং হাইড্রোজেন ৩ দুগুণে ৬ টা এবং হাইড্রোজেন ডান পাশে ৩ দুগুণে ৬ টা হয়ে গেছে। মিলে গেছে। তো এখন তুমি এই বিক্রিয়ার ক্ষেত্রে কি বের করতে পারবা? সহগ অনুপাত সূত্র দিয়ে ম্যাথ তুমি করতে পারবা। তোমাকে আমি একটা বিষয় দেখাই দিই এখানে, যে দেখো এ, একটা ইকুয়েশন আমি লিখি, এ এবং বি বিক্রিয়া করে তৈরি করতেছে হচ্ছে সি। সাপোজ বলতেছি আর কি, সি তৈরি করতেছে। তাহলে এখানে দেখো এই যে তুমি ছোট হাতের এ দেখতেছো, এই যে ছোট হাতের এ দেখতেছো, বি দেখতেছো এবং সি দেখতেছো, আমি এখানে একটু ভুল লিখছি। এটা হচ্ছে এইখানে ছোট হাতের সি এবং এখানে বড় হাতের সি। তাহলে এই যে ছোট হাতের সি গুলো দেখতেছো এরা হচ্ছে সহগ, তাই না? সহগ। তো সহগের যে অনুপাত হবে এখানে, এ এর যে মোল সংখ্যা এন এ, একে তুমি যদি তার সহগ দিয়ে ভাগ দাও সেটা, এবং এখানে বি এর যে মোল সংখ্যা তাকে যদি তার সহগ দিয়ে ভাগ দাও সেটা, এবং এখানে যে সি এর যে মোল সংখ্যা এন অফ সি ডিভাইডেড বাই তার যে সহগ সেটা সেটা যদি তুমি ভাগ দাও, তাহলে এদের যে অনুপাত সেই অনুপাতটা সমান হবে। কি হবে? অনুপাত কি হয়ে যাবে? সমান হবে। দেখো এই অনুপাতগুলা সমান হবে। এইটাই হচ্ছে সহগ অনুপাত সূত্র। বুঝছো? এটা কি? এটা হচ্ছে সহগ অনুপাত সূত্র। এবং এই সূত্র দিয়ে তুমি অনেক বড় বড় ম্যাথ কেমনে করে ফেলবা, বা যে কোনো ছোটখাটো শর্টলি তুমি আসলে ম্যাথ কিভাবে করে ফেলবা এই সূত্র দিয়ে, সেটা আমরা এখন দেখবো। ঠিক আছে? তো প্রথমে একটা প্রশ্নতে যাই। ৫ গ্রাম পটাশিয়াম ক্লোরাইড সম্পূর্ণরূপে বিয়োজিত হয়েছে, হওয়ার পরে বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে কত মিলিলিটার অক্সিজেন পাওয়া যাবে। খুব ভালো কথা। তুমি দেখো যে KClO3, পটাশিয়াম পটাশিয়াম ক্লোরাইড, সেটা আসলে ভেঙে KCl এবং অক্সিজেন তৈরি করে। তাহলে এখানে আসলে দেখো সমতাকরণ ঠিক আছে? সমতাকরণ কিন্তু ঠিক নাই। দেখো এখানে আসলে ৩টা অক্সিজেন, কিন্তু এখানে আসলে ২টা অক্সিজেন, তাহলে তো সমতা হচ্ছে না। এই জন্য তুমি সমতা করার জন্য কি করবা? সমতা করার জন্য এইখানে ২ দিয়ে গুণ দিবা। তাহলে ৩ দুগুণে ৬টা অক্সিজেন হয়ে গেছে। এই জন্য এখানে, এই জন্য ডান পাশেও অক্সিজেনের সাথে ৩ দিয়ে গুণ দেওয়া লাগবে। তো এটাকে আমি একটু, অক্সিজেনের বাম পাশে জায়গা নাই তো এটা ডান দিকে লিখে দিচ্ছি। দেখো এই যে ডান দিকে লিখে দিচ্ছি এটা ৩ অণু অক্সিজেন। দেখো তো এখন সমতাকরণ হয়েছে কিনা? হয় নাই। এইখানে আবার ২ দিতে হবে। ২ অণু KCl দিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে সমতা। তো সমতা না করলে তুমি এই বিক্রিয়া কোনোভাবেই তো সলভ করা সম্ভব না। সমতা করতে হবে, তাই না? সমতা না করতে পারলে উত্তর ভুল আসবে বিক্রিয়ায়। আচ্ছা, তো সমতা যখন করে ফেলছো তখন আসলে তুমি জানো যে এন অফ পটাশিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা, একে তুমি সহগ দিয়ে ভাগ দিছো, সমান সমান KCl এর মোল সংখ্যা ডিভাইডেড বাই 2, সহগ দিয়ে ভাগ দিছো, এন অফ অক্সিজেন ডিভাইড বাই 3 হবে। ডিভাইড বাই কি হবে? 3 হবে, যাদের মূল সংখ্যা দিয়ে ভাগ দিছো। এখন বলছে ৫ গ্রাম পটাশিয়াম ক্লোরাইড সম্পূর্ণরূপে বিয়োজিত হলে অক্সিজেন কত মিলিলিটার পাওয়া যাবে। তাহলে এখানে দেখো যে কোন দুইটা নিয়ে কাজ করবা। তোমাকে পটাশিয়াম ক্লোরাইডের কথা বলছে তাই এটা নিয়ে কাজ করবা, এবং যেহেতু অক্সিজেনের কথা বলছে তাই এটা নিয়ে কাজ করবা। KCl এর কোনো কাজ আছে? KCl এর কোনো কাজ নেই। তাহলে এই দুইটা নিয়ে যদি কাজ করো, তোমাকে বলছে কত ml অক্সিজেন পাওয়া যাবে। একটু লক্ষ্য করো যে এন অফ KCl, এটা এন সমান সমান ডাব্লু বাই এম লেখা যায়। এই যে এন অফ KClO3, এটাকে ডাব্লু বাই এম লেখা যায়। ডাব্লু বাই এম অফ KClO3 ইন্টু এই যে নিচে 2 আছে, এটা বাইরে হাফ লিখলাম,
এবং অক্সিজেনের যে মোল সংখ্যা কত মিলিলিটার, এন সমান সমান কি লেখা যায় বলো তো? এন সমান সমান ভি বাই 22.4 লিটার লেখা যায়, ভি লিটার বাই 22.4 লেখা যায়। নিচে কি 3 আছে, তো 3 দিয়ে দিয়েছো। এখন তুমি এইটা দেখো, আমি যদি এই জিনিসটাকে কপি করা যায় কিনা, কপি করে অপর পেজে নেওয়া গেলে ভালো হইতো। দেখি তো কপি করা যায় কিনা। তো এতটুকুতে আসছিলাম আমরা। তো এরপরে কি লিখবা? এরপরে হচ্ছে ডাব্লিউ বাই এম। তো ডাব্লিউ কত দেখি, এখানে দেখো, এখানে দেখো ডাব্লিউ হচ্ছে 5 গ্রাম দেওয়া আছে। তাহলে পটাশিয়াম ক্লোরেটের যে ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে 5 গ্রাম এবং নিচে হচ্ছে এম। দেখো, তাহলে পটাশিয়াম ক্লোরেট KClO3, পটাশিয়াম হচ্ছে 39 এবং হচ্ছে ক্লোরিন 35.5 এবং হচ্ছে অক্সিজেন 3 48। তাহলে এই তিনটা যোগ করো। তুমি হাতে কলমে করতে পারো, আমার কাছে ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতেছি। প্লাস হচ্ছে 48 আসতেছে হচ্ছে 122.5। কত আসতেছে? 122.5 আসতেছে এটার আণবিক ভর। ঠিক আছে, তো এটা আণবিক ভর 122.5 ইন্টু হাফ। ঠিক আছে, এবং এখানে ভি লিটার ইন্টু ভি লিটার ডিভাইড ভি লিটার কত এটা বের করবো। লিটার, লিটার থেকে আমরা মিলিলিটারে নিব, ওটাকে লিটারে আমরা বের করবো। ঠিক আছে, তাহলে 3/22 কত? 66 দশমিক কত? 67.2, 67.2। তাহলে দেখো এখানে ক্যালকুলেট করলে ওভারঅল যেটা আসতেছে, আমি লিখে দিচ্ছি। উপরে 5 ভাগ হচ্ছে 122.5 গুণ 2, হ্যাঁ, গুণ হচ্ছে 67.2, আসতেছে হচ্ছে 1 দেখো ভি লিটার আসতেছে হচ্ছে 1.37 লিটার। তাহলে এটাকে মিলিলিটারে নিতে গেলে কি করবা? এটাকে হচ্ছে 1000 দিয়ে গুণ দিলে 1370 মিলিলিটার আসবে। ঠিক আছে, এটা হচ্ছে এখানে উত্তর। দেখো তো অপশনে উত্তর আছে কিনা। তো আচ্ছা, এটা জাবি ডিতে আসছে, তো জাবি ডিতে যেহেতু আসছে, সুতরাং এটাকে কি করতে হবে? আলাদা আলাদা হাতে কলমে ক্যালকুলেশন করতে হবে। এইখানে দেখো যে কি কাজটা করছে, এখানে আসলে 0.25 এবং এখানে 0.50। তো কত অ্যাকুরেট ক্যালকুলেশন করে এটার অ্যান্সার বের করতে হবে, হিসাব আছে? চিন্তা করছো? এটা হচ্ছে হাতে কলমে পুরো ক্যালকুলেশনটা করতে হবে এবং ক্যালকুলেশন করে তোমাকে এই যে এটা বের করতে হবে। তাহলে বুঝো ক্যালকুলেশনটা কত অ্যাকুরেট হইতে হবে। এবং তোমরা কখনোই এরকম প্রশ্ন ভর্তি পরীক্ষার প্রথমে উত্তর করবে না, ঠিক আছে? কখনোই না। আর আমি তো এটা ক্যালকুলেটর দিয়ে করলাম, হাতে কলমে করা যাবে, কিন্তু আসলে 1370-এর কাছাকাছি ভ্যালু আসবে, কিন্তু 0.25 এবং 0.50 এই যে কনফিউশন দিছে, এটা আসলে এই প্রশ্ন হাত দেওয়ারই আমার মনে হয় যে উচিত না একদম লাস্ট পর্যন্ত। যদি লাস্টে অনেক তোমার কাছে 10 মিনিট এক্সট্রা টাইম আছে, তখন তুমি এটা ট্রাই করবা। ঠিক আছে, কারণ দেখো অপশন দুইটা দেখো যে আমি তো এটা খেয়াল করি না যে আমি ডি এর প্রশ্ন, তো এখানে ক্যালকুলেটর ইউজ করা যাবে না। ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করা যাবে না এখানে। 1370 সামথিং 1371.25 দিচ্ছে, 1371.50 দিচ্ছে, তো যে কোনো একটা উত্তর হবে। তো এখানে আসলে এইটা উত্তর হবে, উত্তর হবে এইটা আসলে। বাট 1371.50 এটা অপশনটা আসলে বিদ্রুট অপশন দিয়ে রাখছে। ঠিক আছে, দুইটা অপশন, অন্য রেঞ্জটা আসলে পার্থক্যটা অনেক বেশি দেওয়া দরকার ছিল। কিন্তু এরকম প্রশ্ন আসলে শিক্ষার্থীদের টাইম নষ্ট করার জন্য দেওয়া হয়, ভর্তি পরীক্ষায় কখনো কিন্তু এটা শুরুতে উত্তর করবে না। আচ্ছা, এখন আমরা পরের প্রশ্নে চলে যাই। এত পার্সেন্ট বিশুদ্ধ চুনা পাথরের 200 গ্রামকে উত্তপ্ত করলে কত গ্রাম চুন পাওয়া যায়? ক্যালসিয়াম কার্বনেট থেকে তুমি পাচ্ছ হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে কি, আর কি পাওয়া যাবে? ক্যালসিয়াম কার্বনকে উত্তপ্ত করছো, তো ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। ওকে, তো পাচ্ছ। এরপরে তুমি কি করবা? এরপরে হচ্ছে দেখো এখানে আসলে এটা 100 গ্রাম আণবিক ভর, এবং এখানে কার্বন ডাই অক্সাইড কত গ্রাম চুন পাওয়া যাবে? তো ক্যালসিয়াম অক্সাইড, এখানে কত? ক্যালসিয়াম 40 প্লাস অক্সিজেন 16, তো 66 গ্রাম, 56 গ্রাম। তাহলে হচ্ছে 56 গ্রাম বিশুদ্ধ, 95% বিশুদ্ধ চুনাপাথরে 200 গ্রামকে উত্তপ্ত করলে কত গ্রাম চুন পাওয়া যায়? তাহলে তুমি দেখো যে, দেখো এখানে তুমি লিখতে পারো হচ্ছে এন অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1, যেহেতু তার সহগ 1, আর এন অফ ক্যালসিয়াম অক্সাইড ডিভাইডেড বাই 1, যেহেতু সহগ 1। তাহলে এখন তুমি ক্যালকুলেট করবা এন অফ ক্যালসিয়াম কার্বনেট মানে ডাব্লিউ বাই এম, ডাব্লিউ বাই এম, ডাব্লিউ বাই এম অফ ক্যালসিয়াম কার্বনেট, তাই তো? এবং এই পাশে ডাব্লিউ বাই এম অফ হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এই পাশে আমি একটা ব্যারিয়ার দিয়ে দিই, এই পাশে হচ্ছে ক্যালকুলেট করো। দেখো ডাব্লিউ বাই এম আমি এর পাশে হলুদ কালার দিয়ে লিখি। ডাব্লিউ হচ্ছে কত? ডাব্লিউ, ডাব্লিউ মানে প্রদত্ত ভর 200 গ্রাম, 200 গ্রাম দেওয়া আছে ডাব্লিউ ক্যালসিয়াম কার্বনেটের। দেখো 200 গ্রাম, এই 200 গ্রাম যে দেওয়া আছে সেটা আসলে সেটার মধ্যে 95% বিশুদ্ধ, এই জন্য 95/100 দিয়ে গুণ দিবা। 95% যেহেতু বিশুদ্ধ। নিচে হচ্ছে এই নিচে হচ্ছে ভর, এই যে আণবিক ভর, সেটা কত? 100, সমান সমান হচ্ছে ওই পাশে ডাব্লিউ বাই এম, ওই পাশে ডাব্লিউ হচ্ছে ডাব্লিউ অফ ক্যালসিয়াম অক্সাইড ডিভাইডেড বাই এম অফ ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এম কত গ্রাম দেওয়া আছে?
দেখো ক্যালসিয়াম অক্সাইডের এম হচ্ছে 56 গ্রাম, তাই না? তাহলে 56। ওকে, তো এখন তুমি এখানে ডাব্লিউ অফ ক্যালসিয়াম অক্সাইডটা বের করবা। তুমি দেখো এখানে এই 100 200 কাটতো, তাহলে হচ্ছে এখানে 2 হচ্ছে, এবং আলটিমেটলি যেটা আসতেছে সেটা হচ্ছে 95, নিচে 100, উপরে 56 যাবে, এবং উপরে আবারও 2 আছে। তাহলে ক্যালকুলেশন এখানে করো যে এখানে আসলে নিচে 50 আসতেছে, আর উপরে হচ্ছে 95 × 56। ক্যালকুলেটর ছাড়া এটা আসলে করা যায়, দেখো। ক্যালকুলেটর ছাড়া যদি করতে চাও তাহলে 95 আর 56 গুণ দিবা। তাহলে 5 6 30 শূন্য, 5 6 30 শূন্য, হাতে আছে 3, 6 নং 54, আর 3 কত? 54 3 হচ্ছে 57, 54 3 হচ্ছে 57, এবং এখানে শূন্য দাও। 5 5 25 5, হাতে আছে 2, 5 নং 45 আর 2 কত? 45 আর 2 47। তাহলে এটা তুমি ক্যালকুলেট করো। 7 5 12, 2 হাতে আছে 1, 7 5 12 আর 13, এখানে হাতে আছে 1 এন্ড হচ্ছে 5। তাহলে 5320, 5320। দেখো উপরে আসতেছে 5320, এটাকে তুমি 50 দিয়ে ভাগ দিবা। কি করবা? 50 দিয়ে ভাগ দিবা। তো আলটিমেটলি যেটা আসবে সেটা আসলে আমি করতেছি 5320, এটাকে দেখো ক্যালকুলেটর দিয়ে আমি করতেছি, এটা আর করতেছি না, তোমরা পারবা। তো আসতেছে 106 দশমিক, এটাকে ভাগ দিলে আসবে হচ্ছে 106.4, 106.4। দ্যাট ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এখানে একটু বোল্ড করে দিই এটাকে, এই যে এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে তুমি এটা করতে পারো, সহগণপদ সূত্র দিয়ে খুব সংক্ষেপে করে ফেলতে পারবা। এরপর একটা প্রশ্ন দেখো, বলছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 15 লিটার কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করতে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করতে হবে? ক্যালসিয়াম কার্বনেট JOD তে আসছে, ক্যালসিয়াম কার্বনেট তুমি উত্তপ্ত করবা। ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড আগেটার মতনই। তাহলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট লাগবে? তাহলে তুমি দেখো যেখানে আসলে এই যে ক্যালসিয়াম কার্বনেটের কাজ এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইডের কাজ, এখানে আবার ক্যালসিয়াম অক্সাইডের কোনো কাজ নাই। ঠিক আছে, তাহলে এন অফ ক্যালসিয়াম কার্বনেট, এন অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1, আর এই পাশে এন অফ কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই 1। এবং তুমি জানো যে এন অফ কার্বন ডাই অক্সাইড তোমার সমান হচ্ছে W/M অফ কার্বন ডাই অক্সাইড, তাই তো? সরি, কার্বন ডাই অক্সাইড না, ক্যালসিয়াম কার্বনেট। আর ডান পাশে এন, এন অফ কার্বন ডাই অক্সাইডকে আমরা হচ্ছে এন, একটা সূত্র আমরা দেখছিলাম ওই যে শুরুর দিকে মডিউল 1 এর আলোচনা যদি দেখে থাকো, একটা সূত্র দেখছিলাম যে এন সমান সমান আমরা লিখি যে SV, এরপরে হচ্ছে V/22.4 লিটার, এটা লিখছিলাম। হ্যাঁ, এবং হচ্ছে W/M লিখছিলাম, N/N এ লিখছিলাম। এই জিনিসগুলো কি মনে আছে? এই সূত্রটা কিন্তু এখানে কাজে লাগতেছে, বুঝতে পারছো? এই যে বোল্ড করা সূত্রটা দেখো, এটা কিন্তু এখানে কাজে লাগতেছে। তো এই এন, এন কে আবার তুমি হচ্ছে V/22.4 এটাতে নিবা। V/22.4 নিবা, কারণ হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপে কি পরিমাণ, এই যে 15 লিটার কার্বন ডাই অক্সাইড, তাহলে V লিটার ডিভাইডেড বাই 22.4, এটা আনতে হচ্ছে। নিচে ওয়ানটা লিখতেছি না, এটা আনতে হচ্ছে। তাহলে এখন তুমি লিখতে পারো যে দেখো কি বের করবা, ডাব্লু, ডাব্লু অফ ক্যালসিয়াম কার্বনেট বের করবা। তাহলে এখানে ডাব্লু বের করবা, আর নিচে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100, আর ওই পাশে হচ্ছে ভি হচ্ছে 15, 15 দেওয়া আছে 15 লিটার, আর হচ্ছে নিচে 22.4 লিটার। তাহলে তুমি ডাব্লু বের করতে পারবা। ডাব্লু এখানে ক্যালকুলেট করবা 15 × 100 ডিভাইডেড বাই 22.4। এটা ক্যালকুলেশন বা কিভাবে করবো বুঝি না, সেক্ষেত্রে আমি তোমাকে দেখাই দিচ্ছি। দেখো এইখানে তুমি লিখবা হচ্ছে 1500, উপরে 1500 হচ্ছে, নিচে 22.4 হচ্ছে। ঠিক আছে, তুমি এক কাজ করবা, তুমি হচ্ছে উপরে 15,000 বানাই দিবা। 110 দিয়ে উপরে গুণ দিবা, 10 দিয়ে নিচে গুণ দিলেও 224 হয়ে যাবে। ঠিক আছে, 10 দিয়ে নিচে গুণ করে 224 বানাই দিছো। তো 224কে এখন তুমি 15,000, 15,000-এর মধ্যে ভাগ দাও। 15,000-কে 224 দিয়ে, তাহলে 224 এই 1500-এর মধ্যে কয়বার যায়? 150-এর মধ্যে তো যাবে না। 1500-এর মধ্যে কয়বার যায়? তুমি চিন্তা করো যে 7 দুগুণে 14 হয়, 7 দুগুণে যদি 14 হয়, তাহলে এখানে 7 দিয়ে তো কোনো অ্যান্সার নাই, 6 বারই যাবে। তাহলে 6, দেখো 4 6 24-এর 4, হাতে আছে 2, 6 দুগুণে 12 আর 2 হচ্ছে 14, আর 6 দুগুণে 12 আর, আচ্ছা 1 মিনিট, হ্যাঁ 4 6 24 হচ্ছে, আর 6 দুগুণে, 6 দুগুণে 12 আর 1 13, লিখো 13। তাহলে এখানে 6, এখানে হচ্ছে 5, এবং এখানে কত আসবে? 1, 156, এবং এখানে 0। তাহলে আসতেছে হচ্ছে এখানে কত আসবে? দেখো অপশনগুলো তুমি দেখো, অপশনগুলো দেখো, অপশনগুলো কি পরিমাণ কনফিউজিং দেখছো? তো এই কনফিউজিং অপশনের এই জন্য এই ম্যাথমেটিক্যাল টার্মে শুরুতে কখনো হাত দিবা না। চাবি জি এর এই ম্যাথগুলা এক প্রকার ফাঁদ হিসেবে কাজ করে, লাস্টের দিকে দিবা, এই উত্তর করবা। ঠিক আছে, তো এখন এটার মধ্যে যাবে হচ্ছে 6 বারে যাবে, 6 বার যাবে। 1560-এর মধ্যে যদি 6 বার দাও তাহলে আসলে কত আসবে? 1344 আসবে। 1344 আসলো। তাহলে এখানে কত হয়? 6, এবং এখানে হাতে আছে 1, সো 1 2 হবে।
বুঝতে পারছো কিনা একটু দেখো, 216 হয়েছে, এবং এখানে শূন্য দশমিক দিবা, এখানে দশমিক দিয়ে এখানে এখন শূন্য বসাবা। তো 2160-এর মধ্যে কয়বার যায়? 2160-এর মধ্যে যখন 66 দশমিক পেয়ে গেছো, খুব ভালো মতো দেখো, 66 দশমিক পেয়ে গেছো, এখন 67 তো উত্তর হবে না, 65 তো উত্তর হবে না, এখন উত্তর একটাই, 66-তে একটাই উত্তর আছে, ঠিক আছে? পরে আবার দশমিকের পরে করতে যাও না, সেখানে সময় নষ্ট করো না, বুঝছো? আর যদি দেখো যে 66 দশমিক পরে সেম আছে, তখন আসলে সেটা করতে চাও। বাট দেখো, এখানে তুমি পেয়ে গেছো 66 দশমিক সামথিং উত্তর, 66.96 উত্তর আসবে। তো এটা ছিল কনসেপ্ট। তো শুরুতে এটা অ্যান্সার করো না, তুমি এই জন্য এই অধ্যায়ের ম্যাথগুলোর জন্য ফাস্ট সলভিং ক্যাপাবিলিটি গ্রো করতে গেলে এই প্রসেসগুলো ফলো করো ম্যাথের, ঠিক আছে? আমরা পরের প্রশ্নে চলে যাই। 4 গ্রাম হাইড্রোজেনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে উৎপন্ন পানির পরিমাণ। 4 গ্রাম হাইড্রোজেনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে উৎপন্ন পানির পরিমাণ। দেখো, অক্সিজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন, পানি তৈরি হয়েছে। তো অবশ্যই পানি, এখানে দেখো দুইটা দুইটা হাইড্রোজেন আছে, এবং এখানে আসলে দুইটা হাইড্রোজেন আছে, ওকে, বাট এখানে আসলে অক্সিজেন দুইটা, তো এই জন্য অবশ্যই দুই দিতে হবে এখানে। কিন্তু এখানে হাইড্রোজেন আবার দুইটা দুইটা চারটা হয়ে গেছে, এই জন্য হাইড্রোজেন এখানে আবার দুইটা দিয়ে দিতে হবে, দেখছো? সমতাকরণটা ইম্পর্টেন্ট। তারপরে তুমি যখন ক্যালকুলেট করবে তখন আসলে হবে। তোমাকে দেখো বলছে যে 4 গ্রাম হাইড্রোজেনকে, তো হাইড্রোজেন নিয়ে কাজ করবা। আরেকটা কি নিয়ে কাজ করবা, আমি অন্য কালি দিয়ে দেখাই। তুমি এখানে কাজ করবা হচ্ছে হাইড্রোজেন নিয়ে, এখানে কাজ করবা হচ্ছে হাইড্রোজেন নিয়ে, আর হচ্ছে পানি নিয়ে, কারণ পানির পরিমাণ চাইছে আর 4 গ্রাম হাইড্রোজেন দিয়ে দিছে। তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে এন অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই টু সমান সমান এন অফ ওয়াটার ডিভাইডেড বাই টু, কারণ তাদের সহগ দুই। এই জন্য তোমরা জানো যে সহগের অনুপাত সমান হয়, সহগ দিয়ে ভাগ করলে যে মূল সংখ্যা আসে তার অনুপাত যেটা, মূল সংখ্যার যে অনুপাত আসে সেটা আসলে সমান হয়। এটা আমরা প্রথমেই আলোচনা করলাম। তাহলে চাইছে কি? উৎপন্ন পানির পরিমাণ চাইছে। তাহলে এই পানির পরিমাণটা হচ্ছে W/M হবে, W/M অফ ওয়াটার লিখে দিবা, যেটার পরিমাণ চাবে সেটাকে W/M লিখে দিবা। আর এখানে এন অফ হাইড্রোজেন, এটা হচ্ছে W/M নিয়ে করতে হবে, কারণ ডাব্লিউ দেওয়া আছে। তাহলে ডাব্লিউ দেওয়া আছে, এবং পানি হচ্ছে, হাইড্রোজেন হচ্ছে, দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন মানে H2, তাহলে 2। হ্যাঁ, H2 এর আণবিক ভর কত? 1 গুণ 2 সমান সমান 2 গ্রাম। বুঝতে পারছো? তাহলে এই জন্য W/M, এম এর জায়গায় আসলে 2 গ্রাম বসাই দিছি আণবিক ভর, আর উপরে ডাব্লিউ দেওয়া আছে। এখন তুমি এইখানের যে ডাব্লু, পানির যে ডাব্লু, সেটা বের করবা। হুম, অন্য কালি যে দেখাই, এই যে দেখো এই যে ডাব্লুটা, সেটা তুমি বের করবা। তাহলে ওই ডাব্লু যদি বের করো, তাহলে সবকিছু দেখো, এই পাশে ওই পাশে 4/2টা থাকে, আর এমটা উপরে গুণ হয়। এই এই তো, তাই তো? তাহলে 4/2 ইন্টু এম, ওই এমটা কার? পানির। পানির হচ্ছে 18, 18। তাহলে 9 × 2 = 18, 4 নং 36, তাহলে 36 গ্রাম আসতেছে। বুঝতে পারছো? না বুঝলে একটু দেখো আবার শুরু থেকে। হ্যাঁ, কোনো কনফিউশন থাকলে গ্রুপে জানাও, আমি বলে দেবো না। তাহলে 36 গ্রাম হচ্ছে অ্যান্সার। এটা দেখো, কয়েকবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে, ঢাবিতে আসছে 13-14 সেশনে, এরপর বিএস এমআরএসটিউ এটা দিতে আসছে। ওকে, তাহলে এরকম ম্যাথগুলা অনেক আছে, এরকম ম্যাথের আসলে অভাব নাই, ঠিক আছে? তবে কনসেপ্ট বুঝে গেছো, এখন তুমি নিজে নিজে প্র্যাকটিস করবে, আমার আসলে আর করে দেওয়ার আমার মনে হচ্ছে না দরকার। এরকম এই যে আরেকটা ম্যাথ আছে, এগুলো তোমরা নিজেরা করবা, ঠিক আছে? মানে যাবি ডি ইউনিটে 20-21 সেশনে আসছে। ওকে, এটা একটা সমতাকরণের জন্য এটা একটা সমীকরণ দেওয়া আছে, এটার উত্তর বলে দিও। এটা উত্তর বললো, হ্যাঁ, গ্রুপে, যেটা উত্তর কত হবে, এটা তোমাদের এইচ ডাব্লিউ। পরের প্রশ্নে যাই। তো পরে তার প্রশ্ন নাই, আমরা পরের পরের মোলারিটি। হুম, পরে আমরা হচ্ছে মোলারিটিতে চলে যাই। যত মোল দ্রবীভূত থাকে সেই মোল সংখ্যাই হচ্ছে মোলারিটি। তাহলে মোলারিটি তুমি জানো, এন মানেই এম, মানে মোল সংখ্যা মানে মোলারিটি কখন। দেখো, এন সমান সমান তুমি জানো কি? SV লিটার। তাহলে এস ইন্টু ভি হচ্ছে 1, ভি এর ভ্যালু যদি 1 বসায় দাও, মানে 1 লিটার দ্রবণে যদি 1 লিটার দ্রবণের যে ঘনমাত্রা, সেটাই আসলে মোল সংখ্যা, এবং মোল সংখ্যাটাই আসলে ঘনমাত্রা, ঠিক আছে? তো আমরা দেখি ম্যাথ নিয়ে আলাপ আলোচনা করি সামনে, কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ, একে একে আমরা। তো এইখানে দেখো যে মোলার দ্রবণ এবং মোলাল দ্রবণ এবং হচ্ছে নরমাল দ্রবণ, তিনটা আলাদা আলোচনা করা আছে। যে মোলার দ্রবণ কি সেটা তো তোমরা জানো, যে মোলার দ্রবণ হচ্ছে যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, সেটা আসলে মোলারিটি। সংখ্যাটা মুখস্থ রেখে ভর্তি পরীক্ষায় আসতে পারে, বিশেষ করে মোলাল এবং নরমাল দ্রবণ অনেকে বোঝে না। তো একটা দ্রবণে যত মোল দ্রবীভূত আছে, তাকে দ্রাবকের ওজনের কেজি দিয়ে ভাগ করলে মোলালিটি পাওয়া যায়, মনে রাখো। মানে দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর কেজিতে। হ্যাঁ, 1 কেজি দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, মনে রাখো। এখানে কিন্তু একটা জিনিস দেখো, যে আচ্ছা, এখানে দেখো যে দ্রাবকের ভরটা আসলে কেজিতে আছে, ঠিক আছে? এবং এখানে দ্রাবকের ভর, আর এটাতে কিন্তু দ্রবণের ভর। এখানে যে মোলার এস সমান সমান হচ্ছে N/V
হ্যাঁ, এখানে ভিটা হচ্ছে, এই ভিটা হচ্ছে দ্রবণের, এই ভিটা হচ্ছে দ্রবণের। বাট এইখানে মোলালিটির ক্ষেত্রে যদি তুমি মোলালিটি বের করতে যাও, তখন আসলে এটা আসলে দ্রাবকের, দেখো কিসের, দ্রাবকের ভর, দ্রাবকের ভর বসাইতে হয়। যদি তুমি একটা দ্রবণের যত মোল আছে, সেই মোল সংখ্যাকে তুমি যদি দ্রাবকের ওজনের কেজি দিয়ে ভাগ করো, তাহলে মোলালিটি পাবা, মোলালিটি পাবা, মোলালিটি পাবা, ঠিক আছে? এইটা মনে রেখো। আর নর্মাল দ্রবণ দেখো, একটা স্বাভাবিক নর্মাল দ্রবণের একটা সম্পর্ক মনে রেখো, যে নেম, নর্মাল দ্রবণের সম্পর্ক মনে রেখো, নেম, নেম মানে হচ্ছে নর্মালিটি সমান সমান মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। নেম মানে হচ্ছে নর্মালিটি ইন্টু নর্মালিটি সমান সমান হচ্ছে, অন্য কালার দিয়ে দেখাই, নর্মালিটি সমান সমান হচ্ছে মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। এইটা খুব ভালো মতো মনে রাখো। তো দেখো কি লিখছে, একটা স্বাভাবিক নর্মাল দ্রবণে ঘনমাত্রা হলো 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ওজন। ইকুইভ্যালেন্ট ওজন কিন্তু আলোচনা করছি আগে, তুল্য ওজন যেটা, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট ওজন, গ্রাম ইকুইভ্যালেন্ট ওজন কিন্তু আমরা আলোচনা করছি। ওজনের দ্রবণ প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত থাকে, একে নর্মাল দ্বারা এন দ্বারা প্রকাশ করা হয়। এর সংজ্ঞা হলো প্রতি লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে। তো রাসায়নিক তুল্যাঙ্ক কি সেটা তোমরা জানো, যে আসলে আণবিক ভর, মলিকুলার ওয়েটকে যদি তুমি কি দিয়ে ভাগ দিবা, তুল্য সংখ্যা দিয়ে ভাগ দাও, তাহলে আসলে তুমি মলিকুলার তুল্যাঙ্ক পাবো আর কি। ঠিক আছে, তাহলে আসলে এখন আমরা এই যে দেখলা মোলার দ্রবণ, মোলাল দ্রবণ এবং নরমাল দ্রবণ, এটার বিস্তারিত আলোচনা বা এই টপিক ভিত্তিক আলোচনা আমরা সামনে করবো। জাস্ট এখন একটু ধারণা নিয়ে নিলাম আর কি, ঠিক আছে? তো চলো পরে আলোচনা করি। এখানে আসলে যে মোলাল দ্রবণ নিয়ে অনেক আলোচনা হবে, এবং মোলার দ্রবণ নিয়ে অনেক আলোচনা হবে, এবং নর্মাল দ্রবণের সম্পর্কটা, সেই সম্পর্ক রিলেটেড ম্যাথগুলা আমরা করবো, ঠিক আছে? তো প্রথমেই দেখো, বলো যে 95 গ্রাম পানি এবং 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, দুইটা একসাথে মিক্স করছো এখানে, দুইটা একসাথে মিক্স করছো। তো মিক্স করার পরে বলো তো যে এখানে আসলে কোনটা বেশি পরিমাণে থাকবে দ্রবণের মধ্যে, মিক্স করার পরে দ্রবণে কোনটা বেশি থাকবে? এটার অ্যান্সার কি হবে? কোনটা বেশি থাকবে? যার মোল সংখ্যা বেশি সে বেশি থাকবে। দেখো, ফর H2O, এন সমান সমান হচ্ছে W/M, তাহলে এন সমান সমান হচ্ছে W/M, W হচ্ছে 54 গ্রাম দেওয়া আছে, 18, 3, 18, 54, তাহলে 3 মোল। এবং যদি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে বের করি, সালফিউরিক অ্যাসিডের জন্য হচ্ছে এন সমান সমান W/M সমান সমান W কত, 98, ডিভাইড বাই আণবিক ভর 98, তাহলে 1 মোল। তাহলে দ্রবণে পানি বেশি আছে, পানির মোল সংখ্যা এখানে বেশি যেহেতু, তাহলে দ্রবণে কে বেশি আছে? পানি বেশি আছে, ঠিক আছে? এই কনসেপ্টটা আশা করি বুঝছো। এখন পরের প্রশ্নে যাই। এরকম দিয়ে বলতে পারে যে মিক্সচার দিয়ে বলতে পারে, মিক্সচারে কে বেশি আছে। আয়নের মোলারিটি, মানে একটা দ্রবণ, সোডিয়াম কার্বনেটের দ্রবণ বানায় রাখছে, এখন সোডিয়াম আয়নের চাইতে পারে, যে সোডিয়াম প্লাস আয়নের কি চাইতে পারে? ঘনমাত্রা। সোডিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা কত যদি চাই, সেক্ষেত্রে তুমি কিভাবে বের করবা? সেক্ষেত্রে এই পুরো ব্যাপারটার ঘনমাত্রা বের করবা। ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে, আবার এখানে চাইতে পারে যে SO4 2 সরি, এখানে তো কার্বনেট আয়ন দিছে, তাহলে কার্বনেট কার্বনেট আয়নের ঘনমাত্রাও চাইতে পারে। তাহলে এস সমান সমান হচ্ছে N/V, তাহলে এন হচ্ছে, এন সমান সমান আবার W/M ডিভাইড বাই ভি, লিটার, এটা হচ্ছে লিটারে। তাহলে ডাব্লু হচ্ছে 53 গ্রাম দেওয়া আছে, এবং আণবিক ভর হচ্ছে 106, সোডিয়াম হচ্ছে, সোডিয়াম 23 × 2 প্লাস কার্বন 12 এবং অক্সিজেন 3 × 48, সবগুলো যোগ দাও, দেখো আসবে হচ্ছে 106 ডিভাইডেড বাই ভি, লিটার। তো ভি কত দেখো, 500 ml দেওয়া আছে, সেটাকে লিটারে নিতে হবে, এই জন্য 1000 দিয়ে ভাগ দিচ্ছি আমরা, ঠিক আছে? তো এটা ক্যালকুলেট করলে 53 উপরে আসতেছে হাফ, নিচেও আসতেছে হাফ, তো আলটিমেটলি 1 আসতেছে, তাই তো? তো 1 মোলার আসতেছে হচ্ছে ওভারঅল ঘনমাত্রা। সোডিয়াম এখানে দুইটা আছে, সোডিয়াম আয়ন দুইটা আছে, এই জন্য এখানে যে সোডিয়াম আয়নের ঘনমাত্রা সেটা হবে হচ্ছে 2 মোলার। কি হবে? 2 মোলার হবে, বুঝতে পারছো? সোডিয়াম আয়নের ঘনমাত্রা 2 মোলার হবে, 2 দিয়ে গুণ হবে। আর এই যে কার্বনেট আয়নের ঘনমাত্রা, সেটা সেটা আসলে সেটার সাথে 2 দিয়ে গুণ হবে না, কারণ কার্বনেট আয়ন 1 মোল আছে আর কি, ঠিক আছে? মানে কার্বনেট আয়ন একটাই আছে। তো 2 মোল থাকলে, 2 অণু থাকলে একত্রে, তাহলে 2 দিয়ে গুণ দিতে হয়। যেমন তোমরা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখছো যে সালফিউরিক অ্যাসিড এখান থেকে H+, OH- ঠিকই তো বের হয়, কিন্তু H+ 2 অণু বের হয়। 2 অণু বের হওয়ার কারণে ঘনমাত্রাকে 2 দিয়ে গুণ দেওয়া লাগে। তো অনুরূপভাবে সবগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? তো এটা অনেক সময় ভর্তি পরীক্ষায় আসে আর কি। তো পরের স্লাইডে যাই। তো সেমিমোলার দ্রবণ,
ডেসিমোলার দ্রবণ এবং হচ্ছে সেন্টিমোলার দ্রবণ। তো ডেসিমোলার দ্রবণ তোমরা জানো যে 0.1 মোলার, 0.1 মোলার, এবং সেমিমোলার দ্রবণ হচ্ছে 0. এটা সেমিমোলার না, সেমিমোলার হচ্ছে 0.5 মোলার। এবং নিচে কি দিছে, সেন্টিমোলার, সেন্টিমোলার হচ্ছে 0.01 মোলার ঘনমাত্রা, সেন্টিমোলার। ঠিক আছে, এই তিনটা জাস্ট মনে রাখো যে আসলে কোনটা কত মোলার, কারণ দ্রবণ দিয়ে বলে যে এটা এত ডেসিমোলার দ্রবণ, এটা এত সেন্টিমোলার দ্রবণ, এত সেমিমোলার দ্রবণ, এরকম বলে থাকে। তো 0.5, 0.1 এবং 0.01 মোলার, এই তিনটা তথ্য একটু মুখস্থ রাখো। তো তারপর দেখো, তো এখানে কিছু ম্যাথ দেওয়া আছে যে আসলে মোল ভগ্নাংশ। তো মোল ভগ্নাংশতে আমরা এখনো যাই নাই। মোল ভগ্নাংশ হচ্ছে, মোল ভগ্নাংশ মনে হয় আলোচনা করছি না আগের আগের যে মডিউল সেটাতে, যে হ্যাঁ মোল ভগ্নাংশ তাহলে ম্যাথটা তুমি করো। দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় 15-16 সেশনে এটা আসছে। তো বলছে যে মিশ্রণে অ্যালকোহলের মোল ভগ্নাংশ, তাহলে মোল ভগ্নাংশ অফ অ্যালকোহল, দাঁড়াও এটাকে শুধু আমি এএলসি লিখি, এএলসি অ্যালকোহলের মোল ভগ্নাংশ, তাহলে নিজ মোল বাই মোট মোল, তাহলে অ্যালকোহলের যে মোল এটা আসলে উপরে ডাব্লিউ বাই এম, ডাব্লিউ বাই আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে তোমাকে এখন আইসোপ্রোপাইল অ্যালকোহল কি সেটা তো জানতে হবে। তো আইসোপ্রোপাইল অ্যালকোহল, তো প্রোপাইল যেহেতু 1 2 3 প্রোপাইল, এবং যেহেতু আইসো বলছে তাহলে দুই দুই নম্বরে হচ্ছে ওএস থাকবে, এবং এখানে CH3, এখানে CH, এবং এখানে CH3। ঠিক আছে, এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। তো আইসো কেন বলছে, এই যে মাছের লেজের মতো একটা স্ট্রাকচার তৈরি হয়, এই জন্য আসলে এটাকে আইসো বলে। তো যাই যাই হোক, এখন আসলে ভর তোমাকে বের করতে হবে। 3 বারং কার্বন আসলে 3টা আছে, 3 বারং 36, এবং অক্সিজেন একটা আছে, অক্সিজেন যেহেতু একটা আছে এই জন্য 16 দাও। এবং হাইড্রোজেন কয়টা আছে, 3টা, 4টা, 4 আর 3 7, 8, 8, তাহলে 8, 6 × 2 = 12, আর 8 হচ্ছে, বিশেষ শূন্য আছে 2, 3 আর 1 4, 5, 50 আসতেছে। তাহলে 50 দিয়ে ভাগ দিছো, ডিভাইডেড বাই হচ্ছে 150, ডিভাইডেড বাই 50। এবং আরেকটা কি আছে, 60 গ্রাম পানি আছে, 60 গ্রাম পানিকে তার আণবিক ভর দিয়ে 18 দিয়ে ভাগ দাও। ক্যালকুলেট করো। এখানে আসলে এটা ক্যালকুলেটর ছাড়াই করতে হবে, ক্যালকুলেটর ছাড়াও এটা আসলে কঠিন না, সহজ আছে। বাট আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি। উপরে আসলে 3 আসতেছে, উপরে 3, নিচে 3, প্লাস হচ্ছে উপরে 60/18, এটা ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে 0.4736, যেটা ওটা উত্তরে, যে এটা উত্তর। ঠিক আছে, আমি জানি না কোনো ভুল যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা হচ্ছে বইলো গ্রুপে, ভুল হইতেও পারে কোনো। 4736 মানে হচ্ছে 474। ঠিক আছে, তো আমরা পরের প্রশ্নে যাই। কোনটা সেমিমোলার দ্রবণ? সেমিমোলার দ্রবণ হচ্ছে, একটু আগে আলোচনা করলাম যে 0.5 হচ্ছে সেমিমোলার দ্রবণ, 0.5 হচ্ছে সেমিমোলার দ্রবণ। পরের প্রশ্নে যাই, যে এটি সূত্র তোমরা জানো যে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে 10x/m, এটা হচ্ছে সূত্র, এবং এই রটা আসলে এখানে গুণ আকারে থাকবে, আর এক্সটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে এক্স হচ্ছে এই যে 25% ডিভাইডেড বাই মোলারিটির, এখানে আসলে এই এমটা কি, এমটা হচ্ছে আণবিক ভর। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। দেখো 2 প্লাস সালফার 32 প্লাস 4 64, 98, ইন্টু র হচ্ছে 1.17, মানে এটাকে আমি 2 ধরতেছি, 1.2 ধরতেছি। তাহলে 250 গুণ 1.2, আর নিচে হচ্ছে 98। ঠিক আছে, তো এটা তুমি ক্যালকুলেট করবা, এটা রাফ করবা, ক্যালকুলেট করলে দেখবা যে ভ্যালু আসবে হচ্ছে 3.0 মোলার। ঠিক আছে, 3 আসবে আর কি। তুমি এটা ক্যালকুলেট করবা, করলে 3 মোলার আসবে। সো উত্তর হচ্ছে এখানে 3 মোলার। তুমি যদি রটা ক্যালকুলেট না করো, 1.2 না ধরো, তাহলে কিন্তু ভ্যালু ভুল আসবে। এই দেখো 2.355 গ্রাম HCl পানিতে দ্রবীভূত করেও দ্রবণের আয়তন 1000 মিলিলিটার করা হয়েছে। উক্ত দ্রবণে HCl এর ঘনমাত্রা কত? ঘনমাত্রা এস সমান সমান জানো যে 1000 W/mv। এই একটা সূত্র আছে, আরেকটা সূত্র আছে, এই সূত্র দিয়ে করতে পারো। একটা হচ্ছে এস সমান সমান এন বাই ভি, ভি লিটার, এটা দিয়ে করতে পারো। তো এন সমান W/m, নিচে ভি লিটার। তাহলে ডাব্লিউ কত গ্রাম দেওয়া আছে, ডাব্লিউ হচ্ছে 2.355, ডিভাইড বাই এম হচ্ছে এইচ 36.5, ডিভাইডেড বাই 1000 মিলিলিটার, ডিভাইডেড বাই 1000, এটা লিটার নিলাম, তাহলে নিচে 1 আসতেছে। জাস্ট তোমার উপরের ক্যালকুলেশনটুকু ভালো মতো করতে হবে। এখন তোমার দেখার বিষয় হচ্ছে যে 2.355 ডিভাইডেড বাই 36.5, এটার অ্যান্সার কত আসে, সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কত, 36.5। এইটার উত্তর যদি বের করতে পারো তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। তো ভাই এটা ক্যালকুলেশন কিভাবে করব? তো দেখো উপরে আসলে 2.355, তো এটাকে তুমি নিবা হচ্ছে, উপরে বেশি সংখ্যা নিবা, উপরে বড় সংখ্যা বানাইতে হবে। তাহলে উপরে বড় সংখ্যা বানাতে গেলে উপরে 100 দিয়ে গুণ দাও। তাহলে উপরে যখন 100 দিয়ে গুণ দিবা, উপরে যখন 100 দিয়ে গুণ দিবা তাহলে 235 চলে আসবে, 0.5 হবে। আর নিচে 36.5, এটাকে এইভাবে রাখো,
আর নিচে 100টা এইভাবে রাখো। ঠিক আছে? তো তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে এই যে 36 এটা বাইরে রাখবা এবং 235 এটা এইভাবে রাখবা। ঠিক আছে? যে 0.5 কে আমরা আর কাউন্ট করলাম না। আর 1/100 সেটা তো এখানে নিচে আসেই। তো 235 কে আমরা 36 দিয়ে ভাগ দিতেছি, দেখি কত আসে। তাহলে 36 কয়বার যায় চিন্তা করো তো। 36 হচ্ছে 6 বার দাও তো, 3 6 18। তো 6 6 36 ছয় হাতে আছে হচ্ছে 3, 3 6 18 আর 3 হচ্ছে 21। তাহলে 216 আসছে। এখন 216-র সাথে মানে তুমি 7 বার দেওয়ার তো কোনো সুযোগ নাই, 7 বার দেওয়া লাগবে না, তুমি 6 বার দাও, 6 বার দিলে কত আসে? 6 6 36-এর 6 দেখো, এরপরে 6 6 36-এর 6 হাতে আছে 3, 3 6 18 3 কত? 21, যেটা আমরা করলাম। এবং এখানে আসলে 9 আসছে, এখানে 1 আসতেছে, 19, 19 বাকি থাকতেছে। সো এটা তো এরপরে আর যাবে না। তাহলে এখন এখানে দশমিক দাও, দশমিক দিয়ে এখানে শূন্য নামাও। তাহলে কিছু একটা আসবে, দশমিক দিয়ে কিছু একটা এখানে আসবে। তাহলে 6 আসতেছে, 6। তাহলে 6 কোথায় আছে? এই যে এই অপশনে 6 আছে। এই জন্য উত্তর হবে এইটা। কিভাবে হবে দেখো, মানে 6 পয়েন্ট সামথিং আসতেছে, ধরলাম 6.0 আসতেছে, ধরলাম 6.0 আসতেছে। তাহলে উত্তর যেটা, সেটা আমি তোমাকে এখানে একটু লিখে দেখাই। এইখানে দেখো, এইখানে লক্ষ্য করো যে, আচ্ছা না মুছলেই মনে হয় বেটার ছিল, আর মুছে দিলে আসলে এখানে একটা প্রবলেম হয়ে যাবে। এই নিচেরটুকু মুছতে হবে। নিচেরটুকু মুছে দিচ্ছি। তো এখানে তুমি দেখতে পারলা যে উপরে উপরে 6 আসতেছে, নিচে 100 তো আছে। তাহলে কত আসতেছে? 0.06, 0.06 মোলার। এটা হচ্ছে অ্যান্সার। তো এরকম ম্যাথ আসলে শুরুতে কখনো উত্তর করবা না ভর্তি পরীক্ষায়, শেষের দিকে উত্তর করবা। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো। তাহলে অনেকগুলো প্রশ্ন আছে। প্রতি লিটারে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি কত? তো মোলারিটি হচ্ছে এস সমান সমান হচ্ছে এন বাই ভি। এন সমান সমান হচ্ছে ডাব্লিউ বাই এম। ডাব্লিউ হচ্ছে 5 আর নিচে 40 আণবিক ভর। আর ভি হচ্ছে 1 লিটার। তাহলে 5/40 কত আসে সেটা তোমাকে বের করতে হবে। 5/40 কত আসে ক্যালকুলেশন করো। উপরে হচ্ছে তুমি 10 দিয়ে গুণ দাও, আর নিচে হচ্ছে 40 × 10। উপরে 10 দিয়ে গুণ করে 50 বানাই দিছো, আর নিচে হচ্ছে ×10 দিছো। আর নিচে 10টা গুণ করো নাই। তাহলে এখন তুমি কি করবা? এই যে 50, এই 50, 40, 50-এর ভিতরে 40 কয়বার যায়? একবার। 40 এবং এখানে হচ্ছে 10, দশমিক দিয়ে শূন্য। 40 দুগুণে 80, 20, তারপর এখানে আসলে 1.25 আসবে। তাহলে উপরে 1.25 আসতেছে, নিচে 10 থাকতেছে। তাহলে ভাগ করলে কত হবে? 0.125। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা পরেরটা দেখি। 1 কিলোগ্রাম দ্রাবকে 1 গ্রাম মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে আসলে কি বলে? 1 কিলোগ্রাম মানে 1 কেজি। 1 কেজি দ্রাবকে যদি 1 গ্রাম মোল থাকে, তাহলে সেটা আসলে মোলাল হয়ে যায়। মোলাল কই? এই যে মোলাল দ্রবণ হয়ে যায়। যেটা আমরা শুরুতে একটু আলোচনা করছি, যদিও আমরা সামনে মোলাল দ্রবণ এবং নর্মাল দ্রবণ নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? ঘনমাত্রা প্রকাশের কোন এককটি তাপমাত্রার উপর নির্ভরশীল না? উত্তর হচ্ছে মোলালিটি। হ্যাঁ, মনে রাখবো, মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল না। বাকিগুলা, এই যে এইটা নর্মালিটি, মোলারিটি, ওরা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল। এই তথ্যগুলা মেইন বইতে আছে, পড়বা, রিডিং করলে তুমি এই তথ্যগুলো ভালো মতো জানতে পারবা। দেখো কতবার কত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এটা আসছে। এরপরে এই যে একটা ম্যাথ দেওয়া আছে, বলছে যে দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট লাগবে, মানে এই ডাব্লুর ভ্যালু বের করবা। তুমি ডিরেক্ট এস সমান সমান 1000 ডাব্লু বাই এম ভি, এই সূত্র থেকে এই ডাব্লু বের করলেই হয়ে যাবে আর কি। তুমি যদি এই সূত্র বের করতে চাও, এন এন বাই ভি এখান থেকে, তাহলে এখান থেকে তুমি বের করতে পারো। আর এন সমান সমান ডাব্লু বাই এম ভি লিটার। ঠিক আছে? আর এখানে যে ভি, এই সূত্রের এম বাই ভি এটা হচ্ছে মিলিলিটারে। এই সূত্র এম বাই ভি হচ্ছে মিলিলিটারে। তুমি যে কোনো একটা সূত্র দিয়ে এখানে তুমি ডাব্লুর ভ্যালু বের করবা। ঠিক আছে? কি পরিমাণ সোডিয়াম কার্বনেট লাগবে সেটা জানতে তোমাকে ডাব্লুর ভ্যালু বের করতে হবে। ওকে, এটা পারবা। এটা মনে হয় যে 2.65 আসবে, দেখো ক্যালকুলেশন করে। তো অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে COOH2। এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। তো কি পরিমাণ অক্সালিক অ্যাসিড লাগবে এটা তুমি ডাব্লু সমান সমান হচ্ছে SMV/1000 এই সূত্র দিয়ে করে ফেলতে পারবা। এস হচ্ছে 0.1 ইন্টু এম হচ্ছে অক্সালিক অ্যাসিডের আণবিক ভর কত বের করো তো। কার্বন 12, 16 × 32, আর 2, সরি 1, পরেরটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিব, 5 এবং 4, 2 দিয়ে গুণ করলে কত আসবে? 90। তো 90 ইন্টু ভি হচ্ছে 100 ডিভাইডেড বাই 1000। কাটাকাটি করলে নিচে 10, 0.1 ইন্টু হচ্ছে 9। তাহলে 0.9 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? পরের প্রশ্নে যাই। আচ্ছা, পরে কি আর প্রশ্ন নাই? আছে। 0.1 নর্মাল সালফিউরিক অ্যাসিড দ্রবণের মোলারিটি কত হবে? তো নর্মালিটি সমান সমান হচ্ছে মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। বুঝতে পারছো? তাহলে মোলারিটিতে তুমি বের করতে চাও, মোলারিটি হচ্ছে নর্মালিটি ডিভাইডেড বাই কি?
তুল্য সংখ্যা। তো নরমালিটি কত? 0.1 নরমাল দিয়ে দিছে এবং তুল্য সংখ্যা সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যার আলোচনা করছি 2, তাহলে কত হবে? 0.05 হবে অ্যান্সার। ঠিক আছে? বা তুমি এভাবে চিন্তা করতে পারো, ওইটা আসলে মোলারিটি লিখছে তো, মোলারিটি এখানে আসলে মোলারিটিতে কত হবে সেটা চাইছে। তাহলে দেখো এখানে আসতেছে হচ্ছে 1/20, তাই তো? 1/20 আসতেছে না এটা? 0.1কে তুমি 1/10 লিখতে পারো, এটা 1/20 হয়ে যাচ্ছে, and এটা হচ্ছে অ্যান্সার m/20। এরপরে পরেরটা আসলে পারবা, এটা আসলে করতেছি না, যে ডিউনটা 19 সেশনে আসছে, এটা খুবই সহজ, তুমি এটা করতে পারবা। তো এখন একটা প্রশ্ন এখানে বাদ থেকে গেছিল, পানির ঘনমাত্রা মোলারিটিতে কত সেটা চাইছে। তো পানির ঘনমাত্রা মোলারিটিতে এস সমান সমান তুমি জানো যে n/v, এন সমান সমান n/v, আমরা এটাকে এইভাবে লিখতে পারি ভি লিটার। তো এটা অনেকে মুখস্থ করে রাখে যে 55.5 মোল পার লিটার। এটা কিভাবে আসে সেটা তো জানা দরকার। তো n/v, তো n হচ্ছে w/m, w/m ডিভাইডেড বাই ভি লিটার, ভি লিটার। তো পানির যে ঘনত্ব সেটা জানো যে 1 গ্রাম পার মিলিলিটার, 1 গ্রাম পার মিলিলিটার। তোমার কাছে ধরো হচ্ছে 100 গ্রাম পানি নিছো একটা পাত্রের মধ্যে 100 গ্রাম পানি নিছো। কত গ্রাম? 100, 100 গ্রাম পানি নিছো। 100 গ্রাম পানি নিয়ে আমরা আসলে পরীক্ষা করতেছি যে এটার আসলে মোলারিটি কত। তো তুমি এটাকে 100 গ্রাম লিখো, ডাব্লিউর মান 100 দাও এবং নিচে 18 দাও, তার আণবিক ভর। পানির আণবিক ভর কত? 18 দিয়ে ভাগ দিছি। আর নিচে ভি লিটার, তুমি দেখো 100 ml পানি নিচ্ছ না এটার মধ্যে, 100 ml এর ভর হচ্ছে 100 গ্রাম, এবং এটাকে 100 ml হচ্ছে এটার আয়তন। তুমি যদি বলো 100 গ্রাম মানে হচ্ছে 100 ml। তো এই যে তুমি নিচে হচ্ছে 100 ml, নিচে কত? 100 মিলিলিটার নিছো, এবং সেটাকে আসলে 1000 দিয়ে ভাগ দিয়ে লিটারে নিছো। এখন তুমি চিন্তা করো তো, 100কে 18 দিয়ে ভাগ দিলে কত হয়? 5.55 হয়, 5.55 হয়, আর নিচে হচ্ছে 1/10 আসতেছে না? 1/10। তাহলে এই 5.55, এটাকে তুমি 10 দিয়ে গুণ দিয়ে দাও, মানে নিচে 1/10কে উল্টায় দিছো আর কি। তাহলে আসতেছে হচ্ছে 55.5। 55.85 আসে নাকি জানি না, 55.5 না 8.5, এটা একটু দেখি। 18, 100/18 আসতেছে হচ্ছে 55.5। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে। তো এত মোলার, তো এইটাই হচ্ছে পানির ঘনমাত্রা। এটা অনেক সময় আসে ভর্তি পরীক্ষায়, প্রশ্ন জাস্ট মুখস্থ দাগা দেয় অনেকে, তো মুখস্থই দাগাবা, কিন্তু হচ্ছে প্রসেসটা মনে রাখলে আর কি। ওকে। তো এখানে যেটা আলোচনায় বাদ থেকে গেছিল সেটা হচ্ছে মোলালিটি। মোলালিটি, তো এই মোলালিটি নিয়ে একটু আলোচনা করি। মোলালিটি মানে হচ্ছে, তুমি যখন মোলালিটি বলবা, তুমি যখন মোলালিটি বের করবা, তখন আসলে চিন্তা করতে হবে যে মোল সংখ্যা, মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে ভি, না এখানে হচ্ছে মাস, ভর। ভর কার? দ্রাবকের। এটা কিন্তু দ্রাবকের। আর তুমি যখন মোলারিটি বের করছো, দেখো আমি মোলারিটিটাও এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে মোলারিটি। এতক্ষণ যে মোলারিটির বিষয়ে আলোচনা হলো, তো এই মোলারিটি হচ্ছে উপরে মোল সংখ্যা থাকে ঠিকই, দেখো মোলারিটিতে উপরে মোল সংখ্যা থাকে ঠিকই, কিন্তু নিচে হচ্ছে আয়তন থাকে। আয়তন কার? দ্রবণের। দ্রবণের আয়তন থাকে, কিন্তু এখানে আসলে দ্রাবকের ভর থাকে। এটা আসলে কেজিতে, ইন কেজি। ঠিক আছে? আমি একটু অন্য কালি দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে এটা হচ্ছে কেজিতে, কেজিতে দ্রাবকের ভরটা এখানে আমরা বসাই, আর এখানে আসলে লিটারে আয়তন বসাই হচ্ছে দ্রবণের। তাহলে বুঝতে পারছো যে মোলারিটি, মোলালিটি এবং মোলারিটি এর মধ্যে আসলে পার্থক্যটা কোন জায়গায়। তো মোলালিটি আশা করি বুঝতে পারছো। আর নর্মালিটি এর জন্য হচ্ছে একটা জিনিস মনে রাখবা, যে নেম। নেম যদি মনে রাখো, যে নেম সমান সমান হচ্ছে নর্মালিটি সমান সমান হচ্ছে মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা ই। ঠিক আছে? নেম মানে হচ্ছে এই যে এন এবং এম ই, নর্মালিটি সমান সমান মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা, এটা দিয়ে তুমি নর্মালিটি বের করতে পারবা। তো আশা করি বুঝতে পারছো যে মোলারিটির কনসেপ্ট। মোলারিটির ম্যাথ আছে, কিন্তু মোলারিটির ম্যাথ আমি আসলে আহ, তুমি মোলারিটির ম্যাথ বের করতে পারো, মোলারিটির ম্যাথ আসলে করাচ্ছি না, তোমরা সহায়ক বই থেকে মোলারিটির ম্যাথ করে নিবা। আহ, মূল সংখ্যাকে তুমি যদি মূল সংখ্যাকে তুমি জাস্ট দ্রাবকের ভর দিয়ে ভাগ দিবা, আর দ্রাবকের ভরটা অবশ্যই কেজিতে রাখবা, কেজিতে রাখবা, তাহলে মোলালিটি পেয়ে যাবা। ঠিক আছে? তো আমরা এখন মোলারিটি থেকে শতকরা কনভার্সন নিয়ে আলোচনা করব। যেখানে দেখতে পারতেছো যে W/W, V/V, এন্ড W/V, এন্ড হচ্ছে V/W, এই যে শতকরায় প্রকাশ করে ঘনমাত্রাকে, এই প্রতীকগুলো দিয়ে এভাবে, সেগুলো কিভাবে হয়, কেন হয়, এবং কনভার্সন গুলো কিভাবে হয়, মোলারিটি থেকে শতকরা এবং শতকরা থেকে মোলারিটিতে কিভাবে যাবা, সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো। ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। তো শুরুতে আমরা আলোচনা করবো এইটা নিয়ে, X% W/W
এই যে সূত্রটা দেখতেছো যে x% W/W সমান সমান হচ্ছে দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রবণের ভর ইন্টু 100। তো এটা কিভাবে আসছে? তো এই যে দেখতেছো এটা x% W/W, এটার মানে হচ্ছে এক্স গ্রাম দ্রব আছে 100 গ্রাম দ্রবণে। ঠিক আছে, এটার মানেটা বুঝতে হবে। x% W/W এর মানে হচ্ছে এক্স গ্রাম দ্রব আছে, মানে W/W মানে উপরেও হচ্ছে গ্রাম নিচেও হচ্ছে গ্রাম। বুঝতে পারছো? উপরেও গ্রাম থাকবে নিচেও গ্রাম থাকবে, এটা W/W। আর W/V যখন দেখবা তখন দেখবা যে উপরে গ্রাম থাকবে বাট নিচে মিলিলিটার, নিচে মিলিলিটার থাকবে। তাহলে নিচে হচ্ছে তখন ভলিউম আসবে আর উপরে হচ্ছে গ্রাম। তো এখানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে W/W। তো এখন দেখো x% W/W মানে যদি হয় এক্স গ্রাম দ্রব আছে 100 গ্রাম দ্রবণে, তাহলে তো W/W সালফিউরিক অ্যাসিড দ্রবণ, সালফিউরিক অ্যাসিড দ্রবণটা একটু ভালোভাবে লিখি, দ্রবণ 7% W/W দ্রবণ। এটার মানেটা আসলে কি? এটার মানে হচ্ছে যে 7 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে 100 গ্রাম দ্রবণে। এটার মানে হচ্ছে 7 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে 100 গ্রাম দ্রবণে। ঠিক আছে, বুঝতে পারছো? এই দেখো 7 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে 100 গ্রাম দ্রবণের মধ্যে। এটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে বোঝায়। এখন কথা হচ্ছে ভাই এখান থেকে ম্যাথ কেমন আসবে? 100, দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে W/W নিয়ে। তো এখানে 10 গ্রাম চিনি আছে 100 গ্রাম পানিতে, তোমাকে বলে দিছে যে 10 গ্রাম পানিতে, এটা একটা প্রশ্ন। 10 গ্রাম চিনি আছে 100 গ্রাম পানিতে, বলছে W/W পার্সেন্টেজ বের করো। তুমি এটা কিভাবে বের করবা? 10 গ্রাম চিনি আছে, তো 10 গ্রাম, এইখানে যে সূত্রটা দেখলা যে দেখো x% W/W সমান সমান হচ্ছে দ্রবের ভর ডিভাইড বাই দ্রবণের ভর ইন্টু 100। তাহলে এখানে এটা হচ্ছে দ্রবণ, এটা কি? এটা হচ্ছে দ্রবণের ভর, এবং এইটা হচ্ছে দ্রবের ভর। কিসের ভর? দ্রবের ভর। তাহলে তুমি W/W পার্সেন্টেজ বের করবা। তো উপরে হচ্ছে দ্রবের ভর, দ্রব হচ্ছে 10 গ্রাম, নিচে হচ্ছে দ্রবণের ভর ইন্টু 100। তাহলে তুমি কাটাকাটি করো 10 গ্রাম। তাহলে তুমি যদি এটা এই যে এটা W/W পার্সেন্টেজ বের করতে চাও তাহলে তুমি এইভাবে বের করবা। ঠিক আছে, তো এই প্রশ্নটা দেখতে পারতেছো, বলছে যে 10% W/W চিনির দ্রবণ দেওয়া আছে, মোলারিটিতে এটাকে তোমাকে কনভার্ট করতে হবে। তো মোলারিটিতে কনভার্ট করবা, এখানে ডিরেক্ট সূত্র মনে রাখবা, W/W হচ্ছে 10x/m। এখানে x হচ্ছে পার্সেন্টেজ, এক্সটা হচ্ছে পার্সেন্টেজ, কত পার্সেন্ট দেওয়া আছে? x হচ্ছে 10% দেওয়া আছে, তাহলে x এর জায়গায় তুমি 10 বসাবা, এবং আণবিক ভর হচ্ছে এখানে একটা জিনিস আহ, বাদ থেকে গেছে, সেটা হচ্ছে ঘনত্ব। তুমি এখানে দিয়ে অবশ্যই গুণ দিবা। এইটা হচ্ছে দ্রবের ঘনত্ব। এটা কার ঘনত্ব? এটা হচ্ছে দ্রবের ঘনত্ব। মনে রাখবা, এই যে টা দিছি, এই টা হচ্ছে দ্রবণের ঘনত্ব। দ্রবণের ঘনত্ব মানে এই যে চিনির যে দ্রবণ বানাইছো, এই দ্রবণের ঘনত্ব হচ্ছে র। এই দিয়ে তোমাকে গুণ করতে হবে। এখানে আসলে ঘনত্ব দেওয়া নাই, সো এটা আমরা 1 ধরে নিছি। আর যদি ঘনত্ব দেওয়া থাকে, সাপোজ 1.2 বা 1.3 এরকম ঘনত্ব দেওয়া থাকে দ্রবণের, তাহলে তুমি এখানে দ্রবণের ঘনত্ব বসায় উত্তর বের করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা। তো এটা নিয়ে আমরা সামনে একটু সংক্ষেপে আলোচনা করবো যে কখন দিয়ে গুণ করবা, কখন দ্রবের ঘনত্ব দিয়ে গুণ করবা, কখন দ্রবণের ঘনত্ব দিয়ে গুণ করবা, সেটা আমরা সামনে দেখবো। তো W/W আলোচনা শুরুতে এতটুকু থাকুক। তুমি দেখো যে যে কোনো 10% যে কোনো x% W/W সলিউশন থাকলে তুমি এক্স, এই যে মোলারিটি বের করার সূত্র হচ্ছে S সমান সমান 10x/m ইন্টু র। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবা। আমরা ম্যাথ যখন করবো তখন আরো ক্লিয়ার হবে। তো x%W/V মানে হচ্ছে উপরে হচ্ছে দ্রবের ভর, উপরে দ্রবের ভর। দেখো উপরে যখন, উপরে যেহেতু W মানে উপরে হচ্ছে দ্রবের ভর, এবং নিচে হচ্ছে দ্রবণের দ্রবণের আয়তন, নিচে হচ্ছে দ্রবণের আয়তন ইন্টু 100। তো তুমি দেখো, যদি তোমাকে বলে দেয় যে x%W/V, x%W/V এর মানে তুমি বুঝবা যে এক্স গ্রাম দ্রব, এক্স গ্রাম দ্রব আছে 100 ml দ্রবণে। এর মানে তোমাকে বুঝে নিতে হবে যে উপরে আসলে এক্স গ্রাম আছে, নিচে হচ্ছে 100 মিলিলিটার আছে, 100 মিলিলিটার দ্রবণে এক্স গ্রাম আছে। তাহলে একটা জিনিস একটু লক্ষ্য করো, আমি নিচের দিকে একটু যাই।
তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি তোমার ঘনমাত্রা বের করতে বলে, ধরো হচ্ছে এক্স পার্সেন্ট ডাব্লিউ বাই ভি দেওয়া আছে, বলছে যে মোলারিটি, এটা মোলারিটিতে কিভাবে কনভার্ট করবা। ডিরেক্ট চিন্তা করো, তোমার পার্সেন্টেজ দেওয়া আছে হচ্ছে পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভিতে, তুমি এটাকে মোলারিটিতে কিভাবে কনভার্ট করবা। তখন তুমি ডিরেক্ট সূত্র ফেলবা, এস সমান সমান হচ্ছে 10x বাই এম। ঠিক আছে, এক্স সমান সমান 10x বাই এম। এই সূত্র দিয়ে তুমি করলে ডিরেক্ট মোলারিটিতে চলে যাবে। এই এক্সটা কি, এখানে যে এক্স দেখতে পারতেছো, এই এক্সটা হচ্ছে পার্সেন্টেজ, এই যে কত পার্সেন্ট দেওয়া আছে সেটা। বুঝতে পারছো, এখানে দেখো এক্স পার্সেন্ট দেওয়া আছে, তো কত পার্সেন্ট দেওয়া আছে ওইটা হচ্ছে এক্স। তুমি এখানে যে কোনো ম্যাথ বের করে ফেলতে পারবা। তো সাপোজ এখানে একটা বিষয় একটু বোঝার বিষয়, সেটা হচ্ছে যে আমি ভি বাই ভি আলোচনা করি এবং ভি বাই ডাব্লিউ আলোচনা করি, তারপরে আরেকটা শর্টকাট দেখাবো যেটা আসলে সবগুলো ক্ষেত্রে তুমি কিভাবে বের করবা। ঠিক আছে, তুমি ডাব্লিউ বাই ভি এর ক্ষেত্রে তুমি মোলারিটি এইভাবে বের করবা। তোমাকে যদি বলে দেয় যে 10% 10% ডাব্লিউ বাই ভি সালফিউরিক অ্যাসিড দ্রবণ আছে, সালফিউরিক অ্যাসিড দ্রবণ আছে, বলছে যে মোলারিটিতে কত হবে, মোলারিটিতে কনভার্ট করতে বলছে। তাহলে এটা কিভাবে করবা, এস সমান সমান 10x বাই এম। তাহলে 10 ইন্টু এক্স, এক্স এর ভ্যালু কত, এক্স হচ্ছে 10 ডিভাইডেড বাই আণবিক ভর হচ্ছে সালফিউরিক অ্যাসিডের 98, তাহলে 100 ডিভাইড বাই 98। এটার ক্ষেত্রে র দিয়ে গুণ করতে হবে না, ডাব্লিউ বাই ভি সলিউশন যখন থাকবে তখন আসলে ঘনত্ব দিয়ে গুণ করতে হবে না, এইটা মনে রাখবা। হ্যাঁ, তো আমি লাস্টে একটু পরে শর্টলি সব বুঝাই দিচ্ছি যে তোমার আসলে কিভাবে আসলে সবগুলো সূত্র তুমি মনে রাখবা। তো আর দুইটা আলোচনা করে নিই, ভি বাই ভি অ্যান্ড হচ্ছে ভি বাই ডাব্লিউ, তখন তোমার জন্য ক্লিয়ার হবে। তো এই যে ডাব্লিউ বাই ভি, সেটা নিয়ে আরো একটা ম্যাথ দেখো, তাহলে ক্লিয়ার হবে। দেখো 10 গ্রাম NaCl আছে 100 মিলিলিটার দ্রবণে, ডাব্লিউ বাই ডাব্লিউ পার্সেন্টেজ বের করতে বলছে। হ্যাঁ, যে ওয়েট বাই ওয়েট যে পার্সেন্টেজ, সেটা আসলে উপরে হচ্ছে দ্রবের ভর আর নিচে হচ্ছে দ্রবণের ভর ইন্টু 100। এখন কি বলবো, হ্যাঁ এটা আসলে এখানে তো ভাই দ্রবণের ভর দেয়া নাই, তাই না? 100 মিলিলিটার দ্রবণ দেওয়া আছে ভাইয়া, বলবা যে ভাই এখানে 100 মিলিলিটার দ্রবণ দেওয়া আছে, এটার ভর দেওয়া নাই। তোমরা একটা সূত্র এখানে জানো যে র ইকুয়াল এমভি। তাহলে দ্রবণের যেহেতু ঘনত্ব দেওয়া আছে, দেখো দ্রবণের ঘনত্ব দেওয়া আছে, তাহলে তুমি এম সমান সমান র বাই ভি, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো কিনা দেখো তো। তো এখানে তুমি দেখো এই এম, এখানে রটা কত, র হচ্ছে 1.2 গ্রাম পার মিলিলিটার, কত গ্রাম পার মিলিলিটার। আর নিচে হচ্ছে ভি, ভি হচ্ছে দ্রবণের যে আয়তন, সেটা কিন্তু দেওয়া আছে। তুমি জানো যে 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে এত মিলিলিটার দ্রবণে, মানে এটা হচ্ছে ডাব্লিউ বাই ভি। যদি চিন্তা করো ডাব্লিউ বাই ভিতে উপরে হচ্ছে দ্রবের ভর আর নিচে হচ্ছে দ্রবণের আয়তন, একটু আগেই বলে দিলাম। তাহলে এইটা তুমি দেখো যে 1.2 উপরে 100 নিচে, এটা তুমি পাচ্ছ এখান থেকে হচ্ছে কি দ্রবণের ভর। এটা কিন্তু এই এমটা হচ্ছে দ্রবণের ভর, ঠিক আছে। তো দ্রবের ভর তুমি জানো, দেখো দ্রবের ভর কত, দ্রবের ভর হচ্ছে 10 গ্রাম। উপরে এই যে দেখো, এটা হচ্ছে দ্রবের ভর, সোডিয়াম ক্লোরাইড দ্রব। আর দ্রবণের যে ভর সেটা তুমি এখান থেকে ক্যালকুলেট করছো, সেটা হচ্ছে 1.2 ডিভাইডেড বাই 100 ইন্টু 100। এখানে যেটা ক্যালকুলেট করে বের করবা সেটাই হবে হচ্ছে ডাব্লিউ বাই ডাব্লিউ পার্সেন্টেজ। তাহলে এখানে তোমার যদি ডাব্লিউ বাই ভিও দেওয়া থাকে, দেখো ডাব্লিউ বাই ভি কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, ডাব্লিউ বাই ভি দেওয়া আছে, অর্থাৎ 10/100 এটা দেওয়া আছে, 10 গ্রাম/100 মিলিলিটার এটা দেওয়া আছে, মানে ডাব্লিউ বাই ভি দেওয়া আছে। তুমি ডাব্লিউ বাই ডাব্লিউ তে কনভার্ট করে ফেলছো, তাহলে এইভাবে তুমি কনভার্ট করতে পারবা। ঠিক আছে, এরকম ম্যাথ অনেকের কাছে কঠিন লাগে, এটা আসলে সহজ ম্যাথ যদি তুমি বুঝে ফেলতে পারো। এরপরে দেখো একটা চিনির দ্রবণে লেখা আছে 10% ডাব্লিউ বাই ভি। তাহলে ডাব্লিউ বাই ডাব্লিউ পার্সেন্টেজ কত হবে, এটা তুমি কিভাবে করবা। দেখো একটা চিনির দ্রবণে 10% ডাব্লিউ বাই ভি লেখা আছে, তো 10% ডাব্লিউ বাই ভি লেখা আছে মানে হচ্ছে 10 গ্রাম আছে 100 মিলিলিটার দ্রবণে, 10 গ্রাম আছে 100 মিলিলিটার দ্রবণে, এটা হচ্ছে এইটার মানে হচ্ছে এইটা। বুঝতে পারছো? তাহলে এখন তুমি ডাব্লিউ বাই ডাব্লিউ পার্সেন্টেজ বের করবা, এই কালে এটা বোঝা যাবে না। তুমি বের করবা কি, ডাব্লিউ বাই ডাব্লিউ পার্সেন্টেজ তুমি এখন বের করবা। তো এটা সমান সমান আমরা কি জানি, উপরে দ্রবের ভর, উপরে হচ্ছে দ্রবের ভর, দ্রবের ভরটা আসলে দেখো 10 গ্রাম, আর নিচে, তাহলে নিচে দ্রবণের যে ভর সেটা বসাইতে হবে। এখন দ্রবণের ভর তুমি কিভাবে বসাবা, দ্রবণের ভর তো দেওয়া নাই, কিন্তু দেখো যেখানে আসলে র দেওয়া আছে, হ্যাঁ, আর এখানে এই যে দ্রবণের আয়তন দেওয়া আছে, এখান থেকে তুমি দ্রবণের আয়তন পাবা। তাহলে র ইকুয়াল এম ভি, এবং হচ্ছে এম সমান সমান র বাই ভি, এই সূত্র দিয়ে তুমি হচ্ছে এখান থেকে কি পাবা, 1.25 ডিভাইডেড বাই এই যে আয়তন হচ্ছে ভি মিলিলিটার, 100 মিলিলিটার হচ্ছে দ্রবণের আয়তন, তুমি এখান থেকে
1.25 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে তুমি দ্রবণের ভর পেয়ে গেছো। নিচে দ্রবণের ভর সুন্দর মতো বসাই দিছো, ইন্টু 100%। W/W% তুমি এখান থেকে ক্যালকুলেট করে পেয়ে যাবা। তো এটা ভাই সূত্র কোত্থেকে লিখলেন? উপরে লিখলেন যে ভাই দ্রবের ভর, এবং নিচে লিখলেন দ্রবণের ভর। এই সূত্র ভাই কোত্থেকে পাইলেন? তো আমি একটু উপরের দিকে যাই, তাহলে তোমাকে সূত্রটা দেখাই দিতে পারবো। এই যে দেখো, এই যে দেখো, কই গেল? এই যে দেখো, x%W/V এইটা, এবং তার উপরে ছিল হচ্ছে এই যে দেখো x%W/W, উপরে দ্রবের ভর এবং নিচে হচ্ছে দ্রবণের ভর, ইন্টু 100। ঠিক আছে? তাহলে এই সূত্র দিয়ে তুমি হচ্ছে করে ফেলতে পারতেছো। এই জন্য আমরা ওইখানে ওই সূত্র অ্যাপ্লাই করছি। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো যে এই ম্যাথটা কিভাবে হলো। তো ক্যালকুলেশন আসলে উইদাউট ক্যালকুলেটর কিভাবে করবে এটা তোমরা আসলে জানো। আসলে 10 এবং গুণ দিয়ে উল্টাই ফেললে উপরে 100, নিচে 1.25 ইন্টু হচ্ছে 100। তো এটা পরে ক্যালকুলেট করবা নিজে নিজে। আমি ক্যালকুলেশনের সময় এখানে দিতে যাচ্ছি না। আর ক্যালকুলেশন জনিত কোনো সমস্যা হলে গ্রুপে জানাও, এবং ম্যাথে কোনো কিছু না বুঝলে কিউএনএ গ্রুপে জানাও আমাদেরকে। ঠিক আছে? ওকে, আমাকে জানাও, আমি বুঝাই দেবো। এরপরে দেখো, ইন্টারেস্টিং পার্ট এখনো বাকি আছে সামনে। আহ, মানে সংক্ষেপে তুমি কিভাবে করবা সেটা আমি লাস্টে একটু আলোচনা করে দিব। বাট দেখো, উপরে হচ্ছে দ্রবের আয়তন, দ্রবের আয়তন, আর নিচে হচ্ছে দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন। এই আয়তনগুলো কিন্তু আসলে মিলিলিটারে, কিসে? মিলিলিটারে, মিলিলিটারে ইন্টু হচ্ছে 100। এই সূত্রটা মনে রাখবা, তাহলে তুমি সহজে করে ফেলতে পারবা। ঠিক আছে? এই 100টা আসলে বোঝা যাচ্ছে না, আমরা একটু বড় করে লিখে দিই, ইন্টু 100, ইন্টু 100। ঠিক আছে? তো x%V/V উপরে হচ্ছে, তোমাকে যদি বলে যে ভাই x%V/V মানে কি, তুমি বলবা যে আসলে এক্স মিলিলিটার দ্রব আছে 100 মিলিলিটার দ্রবণে। ঠিক আছে? এক্স মিলিলিটার দ্রব আছে 100 মিলিলিটার দ্রবণে, এটা হচ্ছে, এটা মিন করে। তো তো আশা করি বুঝতে পারছো। এখানে আসলে এখান থেকে ম্যাথ আসলে কি টাইপের থাকে সেটা যদি দেখি, ডাব্লু V/W, ঠিক আছে, এটা একটা আছে। তো সেটা আসলে তোমরা পারবা যে x%V/W যদি বলে, তাহলে সেটাকে তুমি উপরে হচ্ছে দ্রবের আয়তন, আর নিচে হচ্ছে দ্রবণের ভর। ঠিক আছে? দ্রবণের ভর ইন্টু হচ্ছে 100। তো এগুলা হচ্ছে এতটুকু জানলা, কিন্তু আসলে এই দুটো আসে না। মেনলি W/W এবং W/V বেশি আসে, V/Vও আসে। তো এখন তোমার জানার বিষয় হলো, যদি কোথাও দেখো যে x%W/V এভাবে দেওয়া আছে, তাহলে এটার যে ঘনমাত্রা, তুমি ঘনমাত্রা কিভাবে নির্ণয় করবে? ঘনমাত্রা নির্ণয় করবে হচ্ছে s সমান সমান 10x/m দিয়ে। এই এক্সটা হচ্ছে এখানে কি? এই যে পার্সেন্টেজ। ঠিক আছে? সূত্র। যদি কোথাও দেখো যে x%, যদি কোথাও যদি কোথাও দেখো যে x%W/W আছে, আমরা এটাকে হচ্ছে স্ট্যান্ডার্ড মানবো। দেখো, উপরে হচ্ছে দ্রব, উপরে হচ্ছে দ্রবের ভর, নিচে হচ্ছে দ্রবণের আয়তন। এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে সূত্র আমরা অ্যাপ্লাই করবো প্রত্যেকটার ক্ষেত্রে। তো এস সমান সমান, দেখো উপরে কোনটা চেঞ্জ হয়ে গেছে? স্ট্যান্ডার্ড ধরছিল W/V, সেটা থেকে চেঞ্জ হয়ে গেছে নিচেরটাতে কি বলতো? নিচেরটাতে দেখো দ্রবণের আয়তনের জায়গায় আবার কি আসছে? দ্রবণের ভর চলে আসছে। সো এই যে এই ভিটা পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে হচ্ছে আয়তন। এই জন্য এখানে দেখো দ্রবণের পরিবর্তন হয়েছে, নিচে হচ্ছে দ্রবণের আয়তন। তো দ্রবণের আয়তন থেকে দ্রবণের এই ভর চলে আসছে। এই জন্য তুমি এখানে 10x/m তো লিখবা, ঠিক আছে, কিন্তু এখানে দিয়ে গুণ দিতে হবে ঘনত্ব। এই ঘনত্বটা হচ্ছে দ্রবণের ঘনত্ব। কার ঘনত্ব? দ্রবণের ঘনত্ব দিয়ে গুণ করতে হবে। এরপরে যদি তুমি কোথাও দেখো যে x% W/V, এখন যদি V/V থাকে, তুমি যদি এখন দেখো কোনো জায়গায় V/V থাকে, তাহলে তুমি যেটাকে স্ট্যান্ডার্ড ধরছিলা, দেখো স্ট্যান্ডার্ড যেটাকে ধরছিলা উপরে ডাব্লিউ নিচে ভি, সেখান থেকে কোনটাতে চেঞ্জ হয়েছে? উপরেরটাতে দেখো চেঞ্জ হয়ে গেছে, উপরেরটাতে চেঞ্জ হয়ে গেছে। উপরে ছিল ডাব্লিউ আমাদের স্ট্যান্ডার্ডে, উপরে ছিল ডাব্লিউ, কিন্তু এখন উপরে ভি চলে আসছে। তাহলে কিসে চেঞ্জ হয়েছে? ধ্রুবে। ধ্রুবের ভর ছিল, ধ্রুবের আয়তন চলে আসছে। তাহলে সূত্র চেঞ্জ হয়ে যাবে। সূত্রতে হচ্ছে এস সমান সমান 10x/m সবসময় থাকবে, কিন্তু এই যে যেটা হবে ঘনত্ব, এই ঘনত্বটা হবে হচ্ছে ধ্রুবের। ঘনত্বটা কার হবে? দ্রবের হবে। কারণ আসলে চেঞ্জটা কিসে আসছে? স্ট্যান্ডার্ড যেটাতে ধরছিল সেটা থেকে চেঞ্জটা আসছে দ্রবে। এখন তুমি দেখো যে আরেকটা x% যদি কোথাও V/W দেখো, যদি V/W দেখো, তাহলে যে সূত্রটা হবে, সেটা হবে হচ্ছে s সমান সমান 10x/m তো হবেই, কিন্তু তুমি একটা জিনিস দেখো যে দিয়ে যে গুণ দিবা,
আসলে দুইটা আসবে, কারণ দেখো স্ট্যান্ডার্ড যেটাতে ধরছিলা, স্ট্যান্ডার্ডের উপরে ডাব্লিউ ছিল, নিচে ভি ছিল, বাট এখানে দুইটাই চেঞ্জ হয়ে গেছে, উপরে ভি চলে আসছে, নিচে ডাব্লিউ চলে আসছে। এখানে আসলে তুমি দ্রবণের ঘনত্ব দিয়ে গুণ দিবা এবং দ্রবের ঘনত্ব দিয়েও গুণ দিবা। ঠিক আছে, তো এই ছিল সংক্ষেপে সূত্র। তুমি পার্সেন্টেজ থেকে মোলারিটিতে নির্ণয় করতে গেলে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে 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 ফেলবা, কারণ আসলে ভর্তি পরীক্ষায় এত টাইম পাওয়া যায় না যে তুমি ঐকিক নিয়ম করবা, অনেক কিছু করবা, এত টাইম আসলে থাকে না। সো এই স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট, এটা স্ক্রিনশট দিয়ে রাখো, এই সূত্রগুলো মুখস্থ করে নাও। ঠিক আছে, তো এই ছিল কনভার্সনের আলোচনা। তবে ম্যাথ অনেকগুলো আছে, আমরা একে একে সামনে ম্যাথ নিয়ে আলোচনা করবো, যদিও প্র্যাকটিসটা তোমাদের নিজেদের করতে হবে। এই প্রশ্নটা দেখো, সালফিউরিক অ্যাসিডের 10% ডাব্লিউ/ডাব্লিউ অ্যাকুয়াস কি দেওয়া আছে, অ্যাকুয়াস দ্রবণ দেওয়া আছে, ঘনত্ব 1.19 দেওয়া আছে। আচ্ছা, মোলারিটিতে কনভার্ট করতে বলছে। 10% ডাব্লিউ/ডাব্লিউ দেখার সাথে সাথে তোমাকে স্ট্যান্ডার্ড আমরা কোনটা ধরছিলাম, x% ডাব্লিউ/ভি, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ছিল। তো সাথে সাথে তোমার সূত্র তো আসবে অবশ্যই, 10x/m আসবে, 10x/m কিন্তু ঘনত্ব কিসের হবে, দ্রবণের ঘনত্ব দিয়ে গুণ হবে। কারণ দেখো নিচের ডাব্লু দ্রবণের ভর ছিল, বাট সেই জায়গাতে চেঞ্জ চলে আসছে। মানে যে ডাব্লিউ/ভি আমরা স্ট্যান্ডার্ড ধরছিলাম, এই স্ট্যান্ডার্ডের জায়গা থেকে চেঞ্জটা আসছে নিচে ভি এর জায়গায়, মানে দ্রবণের আয়তন থেকে দ্রবণের ভর চলে আসছে। তো এই জন্য আমরা দ্রবণের ঘনত্ব দিয়ে গুণ দিব, এটা হচ্ছে রটা হবে হচ্ছে দ্রবণের ঘনত্ব। তাহলে তুমি সিম্পলি 10x, এক্স হচ্ছে 10 ডিভাইডেড বাই এম, এম কত, আণবিক ভর হচ্ছে 98 সালফিউরিক অ্যাসিডের, ইন্টু হচ্ছে 1.19 দিয়ে গুণ দিয়ে দিবা, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো খুবই সিম্পল। তুমি যদি এর আগের স্লাইডের আলোচনা দেখো তাহলে এটা তোমার কাছে খুব সহজ লাগবে। এই প্রশ্নটা দেখো, যা বিডি ইউনিটে 22 সেশনে আসছে, 25% ডাব্লিউ/ভি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনত্ব মোলারিটিতে কত। খুবই সহজ, আগের স্লাইডগুলোর আলোচনা দেখে থাকলে এটা তুমি দেখেই বলতে পারবা যে তোমার স্ট্যান্ডার্ড যে ঘনমাত্রা নির্ণয় সূত্র ছিল সেটা ছিল 10x/m, 10x/m ইন্টু, এখানে আসলে ঘনত্ব আর লাগবে না, কারণ তুমি যখন ডাব্লিউ/ভি দিয়ে কাজ করতেছো তখন আসলে ঘনত্ব লাগতেছে না। এক্স হচ্ছে 25 ডিভাইডেড বাই এম হচ্ছে 98, সরি এম হচ্ছে 40, আণবিক ভর সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, যোগ করলে 40 আসবে। তাহলে তুমি এটা ক্যালকুলেট করো, উপরে হচ্ছে 250, নিচে 40, তাহলে ক্যালকুলেট করলে কত আসবে দেখো, 40, 250, 40 250-এর মধ্যে কয়বার যায়, 4×9 = 36, অনেক বেশি হয়ে যায়, 4×7 = 28, 280 হয়ে যায়, 4×6 = 24, 6বার যাবে, 4×6 = 24, দেখো 6 শূন্য শূন্য এবং হচ্ছে 4×6 = 24, 240। তাহলে এখানে দেখো কত আসতেছে, 10, দশমিক দিয়ে এখানে শূন্য নামাও, তাহলে দুইবার যায় না, 40 × 80, তাহলে 6.2 কোথায়, এই 6.25 মোলার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। 100 ml দ্রবণে 100 ml পানি যোগ করলে, তো এখানে আসলে ডিরেক্ট এতটুকু বলে দিলে তুমি ডিরেক্ট করে ফেলতা যে 4% ডাব্লিউ/ভি সোডিয়াম হাইড্রোক্সাইড এর হচ্ছে ঘনমাত্রা কত মোলারিটিতে, তাহলে তুমি ডিরেক্ট 10x/m সূত্র দিয়ে করে ফেলতে পারতা। তাহলে সেটা এখন তুমি করতে পারবে না, সেটা তুমি যদি করো, দেখো 10x/m এই সূত্র দিয়ে তুমি করতে পারো, বাট এখানে আসলে আরো 100 ml পানি যোগ করছে, এটা হচ্ছে একটা প্রবলেম। হ্যাঁ, তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা সেটা জানার জন্য আসলে এই প্রশ্ন। তো 4% ডাব্লিউ/ভি, এটা মানে কি জানো, 4% মানে হচ্ছে 4 গ্রাম, 4 গ্রাম দ্রব আছে, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে হচ্ছে 100 ml দ্রবণে। হ্যাঁ, ডাব্লিউ/ভি 4% ডাব্লিউ/ভি, দেখো 4% ডাব্লিউ/ভি মানে হচ্ছে 4 গ্রাম আছে 100 ml দ্রবণে। তাহলে একটু লক্ষ্য করো যে তুমি এই 100 ml দিয়ে কাজ করতেছিলে, এতক্ষণ এতক্ষণ কিন্তু 100 ml দিয়ে কাজ করতেছিলে, কিন্তু এখন আরো 100 ml পানি যোগ করা হয়েছে, পানি যোগ করা হয়েছে না, তাহলে পানি যোগ করার পরে এখানে আসলে এই যে এটা হয়ে যাবে 200 ml, 4 গ্রাম আছে এখন 200 ml এর মধ্যে, 4 গ্রাম আছে 200 ml এর মধ্যে, তাহলে 4 গ্রাম/200 মিলিলিটার, এটা হচ্ছে এখানে কনসেপ্ট। দেখো আমি তোমাকে একটু ভালো মতো বুঝাই দিচ্ছি, এখানে আছে হচ্ছে 4 গ্রাম বাই হচ্ছে 200 মিলিলিটার। ভালো মতো বোঝার চেষ্টা করো, এটাকে মোলারিটিতে কনভার্ট করবা, মোলারিটিতে মানে হচ্ছে মোল পার লিটার। তাহলে গ্রামকে তুমি যদি মোলারিটিতে নিতে চাও, ভাগ দিতে হবে, আণবিক ভর দিয়ে ভাগ দিলে এটা মোলে চলে যাবে, গ্রাম থেকে মোলে চলে যাবে। আর 200 ml দ্রবণ সেটা আসলে মিলিলিটারে আছে, এটা তোমাকে হচ্ছে লিটারে নিতে হবে। তাহলে 200 ml মানে হচ্ছে 200/1000 লিটারে চলে গেছে। তাহলে উপরে দেখো, উপরে হচ্ছে 4/40 মোলে আছে এবং নিচে লিটারে আছে হচ্ছে 0.2 লিটার, তাহলে মোল পার লিটার, এটাই হচ্ছে অ্যান্সার। তো এখন তুমি এটা ক্যালকুলেট করো যে 4/40 ইন্টু হচ্ছে 0.2 মানে 2/10, তাহলে এখানে আসলেও 10/2। এখন তুমি এটা কাটাকাটি করো, 4, তাহলে উপরে 4 নিচে 8, আসতেছে কত, হাফ, দ্যাট ইজ দ্য অ্যান্সার, মানে 0.5 মোলার হচ্ছে অ্যান্সার। তো এখন যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তুমি ডিরেক্ট সূত্র দিয়ে করে ফেললা যে ভাইয়া এস সমান সমান 10x/m, তাহলে এখানে ভুল হবে, কারণ 100 ml পানি আরো যোগ করছে। হ্যাঁ,
তো শুধু 100 ml ধরার পরে হচ্ছে এই সূত্র দিয়ে কাজ করা যায়। বাট যদি 100 ml সেটা আরো 100 ml পানি যোগ করে, দেন আসলে 200 ml নিয়ে তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। আমি আসলে এই যে এইভাবে ভেঙে করাটা আসলে মূল প্রসেস, বাট এটা আসলে শিক্ষার্থীরা এইভাবে না করে সূত্র, যে আগের স্লাইডে যেটা দেখাইলাম, এই সূত্রগুলো মুখস্থ রাখতে চায়। হ্যাঁ, এটা কি হয়ে গেছে? হ্যাঁ, একটু নড়ে গেছে। সূত্রগুলো মুখস্থ রাখবা কখন? যখন তুমি আসলে কনসেপ্ট একদম ক্লিয়ার করে ফেলবা, তখন আসলে সূত্র মুখস্থ করার ব্যাপারগুলো থাকবে। ওকে, তো এটা আসলে কনসেপচুয়াল প্রশ্ন ছিল। পরের প্রশ্নে যাই। পার্সেন্ট ডাব্লিউ বাই ভি এ কত হবে? ওকে, ডাব্লিউ বাই ভি চাইছে। তো এটা তুমি কিভাবে করবা? তো এটা করার সুন্দর পদ্ধতি হচ্ছে যে তুমি এটাকে এই যে 0.2 মোলারকে তুমি মোল পার লিটার লিখতে পারো না? মোল পার লিটার লিখবা। তাহলে 0.2 মোল, মোলকে তুমি গ্রামে নিবা। উপরে গ্রাম মানে এই যে ডাব্লিউ বাই ভি মানে হচ্ছে কত গ্রাম আছে, এক্স গ্রাম আছে 100 মিলিলিটার দ্রবণে, মানে হচ্ছে 100 মিলিলিটার দ্রবণে কত গ্রাম আছে সেটা তোমাকে বের করতে হবে। বুঝতে পারছো? 100 মিলিলিটার দ্রবণে কত গ্রাম আছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে উপরে তুমি গ্রাম আনবা, নিচে মিলিলিটার আনবা, কাজ শেষ। তাহলে এই যে 0.2 মোল পার লিটার আছে, এটাকে নিয়ে কাজ করো। তাহলে উপরে মোলকে তুমি গ্রামে নিতে গেলে কি করবা? আণবিক ভর দিয়ে ভাগ দিবা। 40 দিয়ে গুণ দিলাম, তাহলে সেটা আসলে গ্রামে চলে গেল। বুঝতে পারছো? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40 না? এই জন্য 40 দিয়ে গুণ দিছি। আর নিচে হচ্ছে লিটার আছে, তো 1 লিটার সমান সমান কি 1000 মিলিলিটার কিনা দেখো তো। 1000 মিলিলিটার। তাহলে এটা 40কে যদি 0.2 দিয়ে তুমি গুণ দাও, এখন তুমি এই 0.2 কে 2/10 লিখতে পারো। আর উপরে আছে হচ্ছে 40, 1000। তাহলে এখন তুমি কাটাকাটি করো, এখানে এই শূন্য কাটা। আর হচ্ছে এখানে উপরে 4 দুগুণে 8, এবং নিচে আসতেছে হচ্ছে কত আসতেছে? 1000। 1000 আসতেছে। এইখানে আসলে, এখানে তুমি যদি এটা মিলিলিটার নিতে চাও, কিন্তু তোমাকে নিচে 100 রাখতে হবে। কি করতে হবে? 100 রাখতে হবে। দেখো উপরে তুমি গ্রামে নিয়ে আসছো, নিচে এমএল এ নিয়ে আসছো। ঠিক আছে, খুবই ভালো কথা। এখানে একটু লক্ষ্য করো, উপরে তুমি নিয়ে আসছো হচ্ছে 8 গ্রাম, আর নিচে হচ্ছে 100 ml, 1000 ml, তাই তো? এখন 1000 ml যে নিয়ে আসছো, এখন প্রবলেম হলো নিচে 100 ml রাখতে হবে। দেখো এই যে স্ট্যান্ডার্ড যেটা, সেটার দিকে তাকাও। নিচে 100 ml রাখতে হবে। তো 8 গ্রাম উপরে রাখছো, নিচে হচ্ছে 100 ml রাখতে হবে। বাকি 10 কই যাবে? এটা হচ্ছে প্রশ্ন। তো বাকি 10 তুমি ভাগ দিয়ে দাও এটার সাথে, তো 0.8 হয়ে যাবে এখানে। ঠিক আছে? 0.8, তাহলে 0.8 গ্রাম পার মিলিলিটার। এর মানে হচ্ছে এইটাই আমরা চাই, 0.8। এটাকে লিখতে পারো হচ্ছে 0.8% ডাব্লিউ বাই ভি। দেখো বুঝতে পারছো কিনা? তো এই প্রশ্নটা যা বিডি ইউনিটে আসছে। এখন তুমি যদি এই কনভার্সনটা না পারো, তাহলে আসলে ভর্তি পরীক্ষায় আবারও এই প্রশ্নই যদি আসে, তাহলে তুমি পারবা না। এটা আসলে খুব সহজ না। হ্যাঁ, এটা তোমাকে একটু, মানে হচ্ছে একদম আসে না যে একদম দেখে অ্যান্সার করা যাবে, সূত্র ফেললে অ্যান্সার হয়ে যাবে, না। এটা তোমাকে একটু মাথা খাটাইতে হবে এক্সাম হলে। অনেকে এই বিষয়টা বুঝে না। তো ঠিক আছে, আমরা হচ্ছে পরের প্রশ্নে যাই। আমি যে এই যে ব্যাচটা নিয়ে, এই ব্যাচে আয়নিক কেমিস্ট্রি 1.0 ব্যাচে মোটামুটি সব কনসেপ্টের ডিটেলস আলোচনা হবে। হ্যাঁ, কোনো কিছু যদি বাদ পড়ে যায়, তাহলে সেটা আমি তোমাদেরকে গ্রুপে বুঝাই দিব। হ্যাঁ, যেই টেলিগ্রাম গ্রুপ থাকবে, সেই গ্রুপে আমি বুঝাই দিব, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর তুমি দেখো ডিটেলস প্রত্যেকটা টপিক বেস তুমি এখানে আলোচনা পেয়ে যাবা, সমস্যা হবে না। ওকে, আমি পরের টপিকে চলে যাই। তো এখন আমরা পিপিএম এবং পিপিবি নিয়ে আলোচনা করব। তো পিপিএম এবং পিপিবি হচ্ছে খুবই কম ঘনমাত্রার দ্রবণের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে? খুবই কম ঘনমাত্রার দ্রবণ, খুবই লঘু দ্রবণ বলতে পারো, যে এক কথায় খুবই লঘু দ্রবণের ক্ষেত্রে আমরা পিপিএম এবং পিপিবি ইউজ করে থাকি। ওকে, তো এখন এটাকে তুমি এই যে পিপিএম, আমরা এখন মোলালিটি এবং নর্মালিটি নিয়ে আলোচনা করছি। কিন্তু আসলে পিপিএম এবং পিপিবি কখন ব্যবহার করব? ঘনমাত্রার, এটাও আসলে ঘনমাত্রার একটা প্রকাশ করার একটা সিস্টেম। পিপিএম এবং পিপিবি হচ্ছে ঘনমাত্রা প্রকাশ করার একটা সিস্টেম, কিন্তু সেটা আসলে খুবই লঘু দ্রবণের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তুমি দেখো যে এই যে পিপিএম, এটা আসলে আহ, বোঝায় হচ্ছে পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন মানে হচ্ছে ওয়ান পার্ট, ওয়ান পার্ট 1 মিলিয়নের মধ্যে। ওয়ান পার হচ্ছে 1 মিলিয়ন। ওয়ান পার্ট বাই 1 মিলিয়ন মানে হচ্ছে তোমার কাছে আছে হচ্ছে 1 গ্রাম। 1 গ্রাম আছে, ধরো 1 গ্রাম দ্রব্য আছে তোমার কাছে, আছে হচ্ছে 10⁶ গ্রাম দ্রবণে। বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো কি লিখছি? তোমার কাছে দ্রব্য 1 গ্রাম দ্রব্য আছে 10⁶ গ্রাম দ্রবণে। এটা হচ্ছে খুবই লঘু দ্রবণ। যেমন তুমি ধরো হচ্ছে একটা চিনির শরবত বানাবা, কিন্তু চিনির দানা দিবা একটা, আর দ্রাবক দিছো 1 গ্লাস। 1 গ্লাস দ্রাবক পানি, পানি দিছো 1 গ্লাস, এবং চিনির দানা দিছো একটা। তার মানে তুমি পানি খাচ্ছ আসলে, এটা আসলে কোনো দ্রবণ তৈরি হয় নাই। এবং এটা খুবই খুবই হচ্ছে লঘু দ্রবণ হয়েছে। কিন্তু এটা আসলে ওই লঘু দ্রবণটার কারণে
তুমি এটাকে বলতে পারো যে তুমি দ্রাবকটাই খাচ্ছ, তুমি আসলে কোনো দ্রবণ খাইতেছো না, কোনো শরবত খাচ্ছ না। তার মানে তুমি ধরো এখানে আমি দেখাচ্ছি, তুমি ধরো হচ্ছে 1 গ্রাম দ্রবণ নিছো হচ্ছে কত, 10⁶ গ্রাম দ্রবণে, 6 গ্রাম দ্রবণে লিখতে পারো না? এই যে দ্রবণ, এই দ্রবণটাকে তুমি কিন্তু এখন, এই যে দ্রবণটা লিখছো, এই দ্রবণকে তুমি এখন লিখতে পারো হচ্ছে এত গ্রাম দ্রাবকে। কারণ তুমি হচ্ছে যে দ্রাবকের মধ্যে যে একটা চিনি দিছিলা, অল্প একটু চিনি দিছিলা, 10⁶ গ্রামের মধ্যে যদি 1 গ্রাম দ্রব দাও, তাহলে আসলে ওই 10⁶ গ্রাম দ্রাবকটাই আসলে কাজ করে আর কি, ঠিক আছে? এখানে দ্রবণটা তৈরি হয় না। তো দ্রাবক আমরা লিখলাম যে 10⁶ গ্রাম দ্রাবকে 1 গ্রাম দ্রব আছে। তাহলে তুমি দেখো এখানে লিখতে পারো না যে 1 গ্রাম ডিভাইডেড বাই, এই গ্রামকে তুমি আসলে মিলিলিটারে নিবা, 10⁶ মিলিলিটার লেখা যায়, 10⁶ মিলিলিটার কিভাবে লেখা যায় দেখো, 10⁶ মিলিলিটার, তুমি জানো যে 1 গ্রাম সমান সমান হচ্ছে 1 ml, এবং 1 লিটার সমান সমান হচ্ছে 1 কেজি সমান সমান হচ্ছে 1 লিটার। এই তথ্যটুকু একটু জেনে রাখো, এই তথ্যটুকু একটু জেনে রাখো, ঠিক আছে? তাহলে তুমি এখানে কি লিখতে পারো, যে এখানে হচ্ছে লিখবা 1 গ্রাম, উপরে 1 গ্রাম, নিচে হচ্ছে 10⁻⁶ মিলিলিটার। তাহলে লিখতে পারো না যে 10⁻⁶ গ্রাম, উপরে দেখো 10⁶টাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি, 10⁻⁶ গ্রাম ডিভাইডেড বাই হচ্ছে 1 মিলিলিটার লিখতে পারি না? আর 10⁻⁶ যেটা লিখছো, 10⁻⁶ সমান সমান তুমি লিখতে পারো হচ্ছে 1 মাইক্রোগ্রাম, মাইক্রোগ্রাম লিখতে পারো, আর নিচে হচ্ছে 1 ml আছে। তাহলে 1 মাইক্রোগ্রাম পার লিটার, এটা হচ্ছে পিপিএম প্রকাশের একটা রূপ। 1 মাইক্রোগ্রাম পার লিটার যদি তুমি কোথাও দেখো, তাহলে বুঝে নিবা ওখানে পিপিএম দেওয়া আছে। তুমি এটাকে আরো ভাঙতে পারো, এই 1 মাইক্রোগ্রামকে তুমি লিখতে পারো হচ্ছে 10⁻³ মিলিগ্রাম, মিলিগ্রাম লিখতে পারো। আর নিচে যে 1 ml আছে, এই 1 ml কে তুমি যদি লিখো যে 10⁻³ লিটার, 1 মিলিলিটার সমান সমান কি 10⁻³ লিটার না? 1000 দিয়ে ভাগ দিলাম আর কি। তাহলে এই 10⁻³ কাটা গিয়ে এখানে তুমি পাচ্ছ হচ্ছে উপরে 1 মিলিগ্রাম, নিচে হচ্ছে 1 লিটার, মানে মিলিগ্রাম পার লিটার। তাহলে এটা আরেকটা রূপ পেয়ে গেলা, যে আসলে পিপিএম প্রকাশের যদি কোথাও দেখো যে মিলিগ্রাম পার লিটার আছে, তাহলে বুঝে নিও সেখানে আসলে পিপিএম দেওয়া আছে। তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, যে যেটা পাচ্ছ সেটা হচ্ছে 1 ppm সমান সমান হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার, এবং হচ্ছে 1 মাইক্রোগ্রাম পার হচ্ছে মিলিলিটার, ঠিক আছে? এটা তুমি আশা করি বুঝতে পারছো। এরকম যদি আরো কোনো কনভার্সন থাকে, তুমি এককে কনভার্ট করতে পারো, মিলিগ্রাম থেকে তুমি হচ্ছে গ্রামে নিতে পারো, গ্রাম থেকে কেজিতে নিতে পারো, কেজি দিয়েও করতে পারো। তুমি যেভাবে করো সেটা আসলে তুমি আশা করি করতে পারবা। তো এ ছিল আসলে পিপিএম দিয়ে এই দুটো অপশন আসে। আমরা প্রশ্ন যখন দেখবো তখন আসলে সেটা নিয়ে বুঝতে পারবা। এই যে 1 মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে প্রতি 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 মিলিগ্রাম লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব থাকে, প্রতি লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব থাকে, সেটাকে আসলে পিপিএম বলে। পিপি নিয়ে বলি, পিপিবি হচ্ছে পার্টস পার বিলিয়ন, পার্টস পার বিলিয়ন। তো সম্পর্কটা জাস্ট মনে রেখো যে 1 ppm সমান সমান হচ্ছে 10⁻³ ইন্টু পিপিবি। এই সম্পর্কটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে তুমি পিপিবি পিপিএম যে কোনো একটা দিয়ে তুমি একটা থেকে আরেকটা কনভার্ট করতে পারবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন আসলে আমরা ম্যাথ দেখবো। তার আগে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে তোমরা একটা সূত্র দেখে থাকো যে, তো এই যে ঘনমাত্রা দেখতেছো, ঘনমাত্রা, এই ঘনমাত্রার একক কি? একক হচ্ছে মোল পার লিটার। ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার। এখন এই মোল পার লিটারকে তুমি যদি এখন দেখো তুমি দেখছো যে মাইক্রোগ্রাম পার হচ্ছে মিলিলিটার, এবং তুমি দেখছো আরেকটা যে মিলিগ্রাম পার লিটার। এটা হচ্ছে পিপিএম এর কি ছিল, একক ছিল, তাই না? এগুলো পিপিএম এর একক ছিল। তো তুমি যদি উপরে মিলিগ্রাম পার লিটার নিয়ে আসতে পারো, তাহলে এই পাশে কি দাঁড়ায় সেটা আমরা দেখবো। এই পাশে যদি তুমি দেখো, ডান পাশে পিপিএম আনবো, তো ডান পাশে তুমি আসলে গ্রাম নিয়ে আসো। তো তো মোল থেকে যখন তুমি গ্রামে নিবা, তখন আসলে কি করতে হয়, আণবিক ভর দিয়ে ভাগ দিতে হয়। তাহলে তুমি এখানে লিখবা 1/m, মানে আণবিক ভর দিয়ে ভাগ দিছো। এখানে 1 মোল ছিল, তো 1 মোলকে আণবিক ভর দিয়ে ভাগ দিছো, এটা হচ্ছে গ্রামে চলে গেছে। আর নিচে ছিল লিটার। তাহলে এটা, এই যে তুমি এই 1/mটাকে তুমি এই পাশে লিখতে পারো না? তুমি এই পাশে ছিল এস, আমি তোমাকে দেখাই, দেখো এই পাশে ছিল এস, আর এই পাশে হচ্ছে 1/m। তাহলে এই 1/mটাকে এই পাশে নিয়ে আসলে কি এস এম হয়ে যায়। আর উপরে এই পাশে কি থাকতেছে, গ্রাম বাই লিটার, গ্রাম পার লিটার। তাহলে এস এম, এবং এই যে গ্রামকে তুমি যদি মিলিগ্রাম নিতে চাও, গ্রামকে তুমি যদি মিলিগ্রামে নিতে চাও,
তাহলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে, তাহলে আসলে সেটা মিলিগ্রামে চলে যাবে। কিসে চলে যাবে? মিলিগ্রামে চলে যাবে। এইখানে একটু মুছে দিই, হ্যাঁ মিলিগ্রামে চলে গেছে। আর নিচে হচ্ছে লিটার ছিল, তুমি নিবা কিসে? মিলিগ্রাম পার লিটার নিবা। তুমি কিসে নিবা? দেখো একটু লক্ষ্য করো, তুমি নিবা হচ্ছে মিলিগ্রাম পার লিটারে, মিলিগ্রাম পার লিটারে নিবা। মিলিগ্রাম পার লিটারে নিলে তুমি হচ্ছে পিপিএম বের করে ফেলতে পারবা। তাহলে এই পাশে কি আছে বলো তো? এই পাশে এম আছে, আর এই যে 10⁻³ ওটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়? 1000 হয় না? আর ওই পাশে কি থাকতেছে? মিলিগ্রাম। ওই পাশে কি থাকতেছে? এই পাশে থাকতেছে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। এই মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে পিপিএম। বুঝতে পারছো? তাহলে পিপিএম সমান সমান SM × 1000, এই সূত্রটা কোত্থেকে আসছে? আশা করি বুঝে গেছো যে এই সূত্রটা কোত্থেকে আসছে। এই জন্য আমরা যদি কোনো ঘনমাত্রা পাই, সেটাকে আসলে তার মোলার মাস দিয়ে গুণ দিয়ে 1000 দিয়ে গুণ দিলে পিপিএম পেয়ে যাই। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো যে এই সূত্রটা কোত্থেকে আসছে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই আমরা। এখন আমরা পরে টপিকে যাই। আসলে এই পিপিএম দিয়ে অনেকগুলো ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমরা দেখবো একে একে। ঠিক আছে, রক্তে গ্লুকোজের ঘনমাত্রা দেওয়া আছে, পিপিএম এ কত হবে? তো পিপিএম এ কত হবে সেটা তুমি কিভাবে বের করবা? রক্তে গ্লুকোজের ঘনমাত্রা দেওয়া আছে, পিপিএম সমান সমান হচ্ছে SM × 1000। এই সূত্রটা মনে রাখবা। এস হচ্ছে 0.005 মোলার ইন্টু মোলার মাস। আসলে এখানে আসলে মলিকুলার মাস কত হবে? মোলার মাস গ্লুকোজ, গ্লুকোজ হচ্ছে C12H20 C6H12, গ্লুকোজ হচ্ছে C6H12O6। গ্লুকোজের আণবিক ভর কত? গ্লুকোজের আণবিক ভর হবে হচ্ছে 180, 180, তাই তো? তো এটা একটু মনে রাখতে হবে। তো 180 গুণ হচ্ছে 1000, এই সবগুলা গুণ দাও। সবগুলা গুণ দিয়ে কত আসে একটু দেখো। এটা আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে। তো এটা 5/1000 লেখা যায়, এবং হচ্ছে 180 এবং হচ্ছে 1000, এটা এটা 900। তাহলে এটার ভ্যালু হচ্ছে 5 × 180, এর ভ্যালু হচ্ছে 900। সো এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নটা দেখো। এখানে বলছে 10% W/V সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত? তো W/V থাকলে হচ্ছে আমরা জানি যে 10x/m, ডিরেক্ট সূত্র দিয়ে করে ফেলতে পারবা। 10 × 10 / m হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, সো 10⁻100 / 98। কত আসতেছে? আসতেছে কত দেখো, 1.02 আসবে। ভাগ করলে 1.02 আসবে। সিম্পল ভাগ। পরের প্রশ্ন যাই। এটা এইটা দেখো, বলছে যে এই যে এত মোলারে দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে 1.5 × 10⁻² মোলার। তাহলে তোমাকে পিপিএম এ বের করতে হবে। মোলারিটিতে দেওয়া আছে, পিপিএম এ কত হবে? খুবই সহজ না? এটা কিভাবে সহজ আমি দেখাই। একক একক হচ্ছে একক কনভার্সনে তুমি যদি সিরিয়ালে যাও তাহলে সেটা সহজ, আবার সূত্র দিয়ে করতে পারো। তো এটা দেখো, তোমাকে আসলে মিলিগ্রাম পার লিটারে নিতে হবে। কিসে নিতে হবে? মিলিগ্রাম পার লিটারে নিতে হবে। তাহলে 10 কত আছে তোমার কাছে? 1.5 ইন্টু 10⁻² মোলার আছে। তো এটাকে তুমি লিখতে পারো না যে মোল পার লিটার? তো 1.5 ইন্টু 10⁻² ইন্টু মোল। 1 মোল সমান সমান কত গ্রাম জানো? এখানে আসলে ধরো এটা এটা দেওয়া আছে হচ্ছে সম্ভবত সোডিয়াম হাইড্রোক্সাইড বা অন্য কিছু একটা আছে। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড বা অন্য কিছু যদি একটা থাকে, আসলে এটা কি দেওয়া আছে সেটা আসলে এখানে দেওয়া নাই, এটা হচ্ছে প্রবলেম। ধরলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে তাহলে সোডিয়াম 1 মোল সোডিয়াম সমান সমান সোডিয়াম হাইড্রোক্সাইড সমান সমান হচ্ছে 40 গ্রাম, 40 গ্রাম পার লিটার। তো 1.5 ইন্টু 10⁻² ইন্টু 40 গ্রাম। 40 গ্রামকে তুমি এখন যদি মিলিগ্রামে নিতে চাও তাহলে 1000 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে মিলিগ্রামে চলে গেল, এবং এটা হচ্ছে লিটার। তাহলে মিলিগ্রাম পার লিটার এককে চলে আসছে। এখানে যে ভ্যালুটা আসবে সেটাই আসবে হচ্ছে মিলিগ্রাম পার লিটারে, এবং সেটাই হবে হচ্ছে পিপিএম এককে। বুঝতে পারছো? তো এখানে আসলে 600 এটা আসলে অন্য কোন যোগ দিয়ে করছে সেটা আসলে এখানে উল্লেখ করা নাই। এর নিচের কোনটি পিপিএম এককের সঠিক বিকল্প রূপ? তো আমরা দেখলাম একটু আগেই যে মাইক্রোগ্রাম থাকলে নিচে হচ্ছে মিলিলিটার আসে, মাইক্রোগ্রাম পার মিলিলিটার। তো মাইক্রোগ্রাম পার মিলিলিটার আসে, কিন্তু যদি হচ্ছে মিলিগ্রাম থাকে, দেখো মাইক্রোগ্রামের নিচে আসলে গ্রাম দেওয়া আছে, কেজি দেওয়া আছে। তো মাইক্রোগ্রাম পার মিলিলিটার মানে হচ্ছে মাইক্রোগ্রাম পার হচ্ছে, তুমি এখানে গ্রাম লিখতে পারো। হ্যাঁ, 1 গ্রাম সমান সমান 1 মিলিলিটার লিখতে পারো। কিন্তু যদি মিলিগ্রাম দাও তাহলে মিলিগ্রামের নিচে আসে হচ্ছে লিটার, মিলিগ্রাম পার লিটার। এই মিলিগ্রাম পার লিটারকে তুমি লিখতে পারো হচ্ছে মিলিগ্রাম পার হচ্ছে কেজি। কারণ হচ্ছে 1 লিটার সমান সমান কি 1 কেজি না? 1 লিটার সমান সমান কি 1 কেজি লেখা যায়।
এই জন্য মিলিগ্রাম পার কেজি তুমি লিখতে পারবা, বাট মাইক্রোগ্রাম পার কেজি তুমি লিখতে পারবা না। মাইক্রোগ্রাম পার গ্রাম লেখা যায়। মাইক্রোগ্রাম পার মিলিলিটারটা হচ্ছে মেইন একক, মাইক্রোগ্রাম পার মিলিলিটার। ওকে, তো মিলিগ্রাম পার কেজি লিখতে পারবা, এটা হচ্ছে মিলিগ্রাম পার কেজি। একটা নমুনায় ক্যালসিয়ামের ঘনমাত্রা 10 ppm, ওই নমুনায় 1 কেজিতে ক্যালসিয়ামের পরিমাণ কত? 1 কেজিতে মানে 1 লিটারে ক্যালসিয়ামের পরিমাণ কত সেটা চাইছে। মানে তুমি ppm দেখো, 10 ppm, 10 ppm মানে হচ্ছে 10, 10 ppm মানে হচ্ছে 10 মিলিগ্রাম পার লিটার। তাহলে 10 মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে পার কেজি, ঠিক আছে, পার কেজি। তাহলে 10 হচ্ছে এখানে অ্যান্সার, বুঝতে পারছো? 10 হচ্ছে অ্যান্সার। তো আর কি প্রশ্ন আছে কিনা একটু দেখি। হ্যাঁ, আরো কতগুলো প্রশ্ন আছে। 1 লিটার পানিতে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকলে ppm এ ওর ঘনমাত্রা, এটা তোমরা নিজেরা করবা, বের করবা, আসলে সহজ, তোমরা পারবা আশা করি। এরপরের প্রশ্ন দেখো, একজন রোগীর রক্তের গ্লুকোজের পরিমাণ এত হলে মিলিমোল পার লিটার এককে এর মান কত? এটা অনেকে পারে না যে ভাই মিলিমোল পার লিটারে কিভাবে নিব। তো এখানে আসলে মিলিগ্রাম পার ডিসিলিটার দেওয়া আছে। তো এটার আসলে একটা শর্টকাট সিস্টেম আছে। তুমি জাস্ট এই যে 190 মিলিগ্রাম পার ডেসিলিটার দেওয়া থাকলে এটাকে তুমি যেটা করবে, জাস্ট জাস্ট 100, জাস্ট হচ্ছে 18 দিয়ে ভাগ দিয়ে দিবা। কি করবা? 18 দিয়ে ভাগ দিয়ে দিবা। দেখো 190 ভাগ 18 দিয়ে হয় 10.56, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 10.56 হচ্ছে অ্যান্সার। যদি মিলিগ্রাম পার ডেসিলিটার এককে থাকে এবং তুমি মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলি মোল পার লিটার নিতে চাও, তাহলে তুমি 18 দিয়ে ভাগ দিয়ে দিবা। ওকে, এরপরের প্রশ্নে যাই। পিপিবি একক, পিপিবি একক দ্বারা দ্রবের ভরকে, দ্রবণের ভরের কত অংশ রূপে প্রকাশ করা হয়? 10⁹ রূপে প্রকাশ করা হয়। এতক্ষণ আলোচনা দেখলে এটা আশা করি বুঝতে পারছো। একজন ডায়াবেটিস রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ দেওয়া আছে 12 মিলিমোল পার লিটার, তাহলে মিলিগ্রাম পার ডেসিলিটার এককে কত হবে? এটাতে 18 দিয়ে গুণ দিবা। এর আগেরটাতে বললাম যে 18 দিয়ে ভাগ দিবা, বাট এটাকে 18 দিয়ে গুণ দিতে হবে। মিলিগ্রাম পার ডেসিলিটার এককে 18 দিয়ে তুমি হচ্ছে গুণ দিয়ে দিবা, অ্যান্সার চলে আসবে। তো পরে কি দেখি আরো প্রশ্ন আছে কিনা। না, এখন আসলে এই পর্যন্তই আলোচনা। আরেকটা প্রশ্ন আছে, খুলনা এলাকার কৃষির জমিতে পানিতে এত ppm সোডিয়াম ক্লোরাইড আছে, ওই পানিতে সোডিয়াম ক্লোরাইডের মোলারিটি কত? তো মোলারিটি চাইতেই পারে, তো তুমি এভাবে মোলারিটি বের করবা, এই যে মোলারিটি। আর 18, তো এটা তুমি আশা করি পারবা যে আসলে মোলারিটিতে কিভাবে কনভার্ট করবা, তাই না? এটা তুমি আসলে পারবা। দেখো, এটা আসলে মোলারিটিতে কনভার্ট করার জন্য তুমি 585 লিখবা, ppm লিখবা। তাহলে 585 ppm কি লেখা যায়? ppm কে লেখা যায় না যে মিলিগ্রাম পার লিটার, ppm কে মিলিগ্রাম পার লিটার লেখা যায়। এই মিলিগ্রাম পার লিটারকে তুমি মোল পার লিটারে নিয়ে আসবা, ওইটাই হবে অ্যান্সার। আর এই ppm কে তুমি যদি নর্মালি নর্মালি সূত্র দিয়ে করতে চাও, তাহলে হচ্ছে ppm সমান সমান হচ্ছে sm ইন্টু 1000, sm ইন্টু 1000, এখান থেকে s বের করবা, চলে আসবে হচ্ছে ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আহ এই পর্যন্ত হচ্ছে ppm এর আলোচনা। ppm এর অনেক অনেক ম্যাথ আছে, সেগুলো আসলে তোমরা সহায়ক বই থেকে সলভ করবা, এবং কোনো প্রবলেম ফেস করলে সেটা হচ্ছে গ্রুপে জানাবা। আমি ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তো এই পর্যন্তই আলোচনা।